নমস্কার। সত্যান্বেষী ডাক্তার, মনে আছে তো? বেশ কয়েকদিন হলো আমাদের এপিসোড গুলো করা হয়নি, কিন্তু আজকে আমরা আবার এসে পড়েছি আপনাদের সকলের সামনে এই সিরিজেরই আরেকটা এপিসোড, আরেকটা অধ্যায় নিয়ে। আপনারা জানেন, এই এই সিরিজের মধ্যে যে মানুষটির সঙ্গে আমরা সময় কাটাই একটু, আর যে মানুষটির কাছ থেকে আমরা অনেক জ্ঞান, শুধু বলবো না, প্রজ্ঞা প্রজ্ঞা অর্জন করি। আমি তো করি, আপনারা কতটা করেন করেন না সে আমি জানি না, কিন্তু আমি নিশ্চয়ই করি, আর আমার স্বার্থেই আমি এগুলো করে চলেছি। সেই মানুষটির সঙ্গে নবারুণ দা, আমি বলি সবসময় ডক্টর নবারুণ ঘোষাল। নবারুণ দার পরিচয় এইসব নিয়ে খুব বেশি সময় আজকে কাটাচ্ছি না, এই জন্য কারণ এটা সিরিজ। নিচে যে লিঙ্কগুলো দেওয়া আছে এই সিরিজের অন্যান্য যে এপিসোডগুলো আছে সেগুলো দেখলে সবাই দেখে নিতে পারবেন নবরন্দার কি, আর সিরিজের অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কত ডাইভার্স বিষয়বস্তু নিয়ে ওনার জ্ঞানের প্রতিভা, ওনার এক্সপ্লোরেশন বলা যায়, যে কোথায় মানে এই যে অন্বেষণ করে চলেছেন সত্যের খোঁজে। সেই আজকে নবারুণদা ছাড়া আমাদের সঙ্গে আরেকজন বিশেষ মানুষকে আপনাদের পরিচয় করা। এই বিশেষ মানুষ, এমনিতে তার নানা রকম ভাবে পরিচয় দেওয়া যায়। তিনি শিবপুর কলেজের অনেকদিন লেকচারার ছিলেন, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স, যেটা এখন আইআইটি হয়ে গেছে, সেখান থেকে কৃতি ছাত্র হিসেবে পাশ করে বেরিয়ে। কিন্তু সব থেকে যেটা জরুরি পরিচয় সেটা হলো যে আমাদের দেশের সর্বকনিষ্ঠ সরকারি কলেজের প্রিন্সিপাল যদি কেউ হয়েছেন, সেটা ডক্টর পারিজাত দে। উনি আজকে আমাদের সঙ্গে আছেন। উনি 12 বছর কলেজে মানে অধ্যাপনা করার পরেই প্রিন্সিপাল হয়ে যান কল্যাণী গভর্নমেন্ট কলেজে, আর তারপরে বিভিন্ন আরো অন্যান্য জায়গায় ডাইরেক্টর, বিভিন্ন সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার পরে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন। আর সেটার সঙ্গে কি আমি অবসর গ্রহণ করি, ওই পোস্ট থেকে অবসর গ্রহণ, ওই পোস্ট থেকে অবসর, ভারত সরকারের এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা খুব, ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন মানে একটা খুবই মানে বড় উচ্চ পদ বলা উচ্চ পদ। তো সেই পদ থেকে নানা জিনিস দেখা যায়, মানে কিভাবে পুরো শিক্ষা ব্যবস্থাটা চলছে সেই ব্যবস্থাটাকেই দেখা যায়, সেটাকে প্রভাবিত করা যায়, এইসবের ব্যাপার রয়েছে। সেই নিয়ে আরো আমাদের কথাবার্তা হবে। তবে আজকে আমাদের যে বিষয়টা সেটা একটু আপনাদের, মানে আমি সেটা গভীরে বেশি ঢুকবো না, কিন্তু আমি শুধুমাত্র ইন্ট্রোডিউস করে আমি মাইকটা ছেড়ে দেবো ওনাদের দুজনের কাছে। আমাদের বিষয়টা হচ্ছে এই যে এই একটা বই দেখতে দেখাচ্ছি আমি। এই বইটা অ্যাকচুয়ালি সেকেন্ড এডিশন তো বলবো না, এটা সেকেন্ড ভার্সন বলা যায়, এডিশন তো না। এর আগে আরেকটা বই ছিল 2005 সালে, এটা 2005 সালে। এটা আমরা দেখছি ফাংশনাল অ্যানাটমি অফ ম্যাটার, আর এইটা ম্যাটার রিইম্যাজিনিং ইলেকট্রনস অ্যাজ মিনি ইউনিভার্সেস। একটু যদি খেয়াল করে কাছে দেখেছিলেন তাহলে নিচে লেখা রয়েছে দুটো বইতেই যে বইয়ের অথার বা লেখক কিন্তু নবারুণদা আমাদের সঙ্গে বসে রয়েছেন, দুটো বইয়েরই লেখক। এখন একজন ডাক্তারি করে চলেছেন এখনো। প্রত্যেক সপ্তাহে সেই কলকাতার থেকে ধানবাদে ট্রেনে করে গিয়ে বেলিয়াপুরের গ্রামে, সেখানে গিয়ে 2-3 দিন ডাক্তারি আর ধানবাদ, যেখানে আমরা বড় হয়েছি, সেইখানে করে রোজ মানে সপ্তাহে 2-3 দিন কাটিয়ে কলকাতায় ফিরে আসেন। এখনও সেই সব করে চলেছেন। আর সেই মানুষটাই আবার এই রিইম্যাজিনিং ইলেকট্রনস অ্যাজ মিনি ইউনিভার্সেস, মানে ইলেকট্রন আমাদের যে অণু, অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যারা বিজ্ঞানের জায়গায় রয়েছেন তারা তো জানেনি, কিন্তু যারা তার থেকে একটু দূরে তাদের জন্য বলি যে আমরা কোনো জিনিসকে খণ্ডিত করতে 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 করতে, এটা কারণ আমরা বাংলায় এই পডকাস্টগুলো করি, আমার বিশ্বাস এগুলো একদম গ্রামের মানুষ যারা পড়াশুনো খুব একটা শেখেনি, আমরা তাদের মতন করে যাতে কথাটা বলতে পারি, বোঝাতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। এই ব্যাপারগুলো খুব
একটা পেডেস্টালে মানে একটা উঁচু জায়গায় বসিয়ে রাখা এটা উদ্দেশ্য নয়, যাতে সব মানুষ এর এর তাৎপর্যটা বুঝতে পারে। তো সেই জন্য একটু বলে দিচ্ছি যে কোনো ব্যাপারকে নিয়ে আমরা যদি ভাঙতে শুরু করি, খণ্ডিত করতে 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 সব থেকে ছোট মলিকিউল কথাটা সবাই হয়তো শুনেছেন, এর বাংলা শব্দগুলো সবাই বলে দেবেন। মলিকিউল, অ্যাটম, অ্যাটমের মধ্যে হলো অণু, অণুর মধ্যেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইসব নিয়ে। তো ওই ইলেকট্রনটা চারিদিকে ঘুরছে, যেমন করে আমরা ইউনিভার্সে দেখতে পাই, সেমনি মাঝখানে যে একটা, যেমন সূর্যের চারিদিকে আমাদের নবগ্রহ ঘুরে বেড়াচ্ছে আমরা জানি, ঠিক সেই রকম করে একটা, যদি এটা তো সারা বিশ্বে বড় ব্যাপারটা, সেটাকে ইউনিভার্স বা জগৎ, ব্রহ্মাণ্ড যা বলছি আমরা, সেটাকেই আমরা যদি একটা খণ্ডিত, একটা যে কোনো জিনিস নিয়ে খণ্ডিত করে ছোট ছোট করতে 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 যদি একদম ছোট জায়গায় পৌঁছে যাই, তাহলে আমরা যা দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন। আর এই যে সব থেকে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি বলা যায়, সেই জিনিসটার সঙ্গে আর এই যে জগৎ, বিশ্বজগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, এত বড় ব্যাপারটা আমরা দেখছি, এই দুইয়ের কি সম্পর্ক, কিভাবে এদের মানে নেওয়া দেওয়া এই দুইয়ের মধ্যে, এই সব বিষয় নিয়ে দুর্দান্ত একটা ডিসকাশন বা একটা কথোপকথন হতে চলেছে। মন দিয়ে শুনুন। আমি খুব কম, অনেকটা সূচনায় অনেকটা সময় লাগালাম, কিন্তু আমি নিজে খুব কম এটার মধ্যে ডিস্টার্ব করব, কারণ দুজনেই এই বিষয়টা নিয়ে, এই বইটা যখন পাবলিশ হয়, তখন পাবলিশ হওয়ার আগে নবানন্দার আমি একটুখানি ডিসকাস করেছিলাম এটা সম্পর্কে, তারপরে পারিজাতদাই এটাকে মানে পাবলিশ করার জন্য সাহায্য করেন সেই সময়। আর তারপরে এখন এই বইটা তো অ্যামাজনে পাওয়া যায়, এটা আপনারা যাদের ইন্টারেস্টেড, আর যারা এই ডিসকাশনটা শোনার পরে আরও ইন্টারেস্টেড হবেন আমার বিশ্বাস, তারা আনিয়ে নেবেন। সবাই শুধু কোথায় পশ্চিমে দারুণ বড় বড় ল্যাব আছে, সেই ল্যাবে বড় বড় বৈজ্ঞানিকরা বসে যে বিষয় নিয়ে বলছেন, সেই বিষয় নিয়ে একজন মানুষ এখানে এই আমাদের কলকাতায়, এই পশ্চিমবাংলায় বসে, এই ভারতবর্ষের নাম না জানা অতটা, তত উনি খ্যাতানামা মানে খ্যাতিসম্পন্ন ফেমাস সেলিব্রিটি মানুষ নন নবানন্দা, আশা করি হয়ে যাবেন এইসবের মধ্যে দিয়ে। কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা যে কারোর থেকে কম নয়। আর সব থেকে বড় ব্যাপার হলো যে একদম রিসেন্ট সময়, মানে আধুনিক সময়, কয়েক সপ্তাহ বলবো, কয়েক মাসের মধ্যে কিছু এই নিয়ে সারা বিশ্বে হইচই হয়েছে, এই যে ব্যাপারগুলো এখানে নবানন্দা বলেছে সেগুলো নিয়ে সারা বিশ্বে মেতে উঠেছে। এইটা ব্যাপার হচ্ছে, এতটা আমি সূচনার সঙ্গে এবারে প্রথমে পারিজাতদার দিকেই দিই, যে পারিজাতদা প্রশ্নগুলো তৈরি করে এনেছে একটা এই ডিসকাশনের জন্য, সেখান থেকে যাতে শুরু করে ডিসকাশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি নবারুণ ঘোষাল সম্বন্ধে ছোট্ট করে একটু জিনিস বলি। অত্যন্ত মেধাবী একটি ছাত্র, পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে ক্লাস 10 পাস করে নরেন্দ্রপুরে 1976 সালে পড়তে আসে। আমি নরেন্দ্রপুরেরই ছাত্র ছিলাম, অর্থাৎ কিছুটা কাকতালীয়ভাবে হলো এই বছরই আমাদের 50 বছরের পরিচয় বা বন্ধুত্ব। এবং এতটাই আমি নবারুণকে চিনি, তার ফলে ওর মেধা বা প্রতিভা যে শুধুমাত্র ডাক্তারির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কোনোদিনই ছিল না, সেটা সম্বন্ধে আমি কিন্তু চিরকালই অবহিত ছিলাম। কিন্তু আমাকে যেটা সত্যি অবাক করেছে যে নবারুণ ডাক্তারি করে, মানুষের সেবা করে, তার সঙ্গে সময় বের করে ও পদার্থবিদ্যার অত্যন্ত গূঢ় জিনিসের মধ্যে যেভাবে প্রবেশ করে তার মধ্যে নতুন কিছু তত্ত্বের সন্ধান পেয়েছে, সেই তত্ত্বগুলো বোধহয় আগামী দিনে বিশ্বের পদার্থবিদ্যার জগতে অন্তত আলোড়ন ফেলে দেবে, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আসলে বিজ্ঞান এরকম একটা বিষয় যে অনেক ভুল ধারণা বিজ্ঞানের অনেক বছর ধরে থেকে যায়। যেমন আপনারা সবাই জানেন যে আগে ধারণা ছিল যে জিওসেন্ট্রিক ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবী মাঝখানে, তার চারপাশে সবকিছু ঘোরে, এবং এই ধারণাটা কত বছর ধরে ছিল। অ্যারিস্টটল থেকে শুরু করে প্রায় যতদিন না কোপার্নিকাসরা এসছেন, ততদিন অবধি এই ধারণাটাই ছিল যে পৃথিবী মাঝখানে, বাকি সবাই চারদিকে ঘোরে। তারপরে সেই ধারণাটা কোপার্নিকাস এবং গ্যালিলিও এনাদের চেষ্টায় বা প্রমাণ দাখিল করার সুবাদে আমরা জানতে পারি যে না, ওটা একেবারেই ভুল ধারণা ছিল। তারপরে দেখুন, এত বছরের ধারণাও যে ভুল প্রমাণিত হতে পারে সেটা বিজ্ঞানের মধ্যেই সম্ভব। তাই নবারুণ আজকে নতুন যে জিনিসগুলো বলছে, শুরুতে হয়তো মনে হতে পারে যে এই জিনিসগুলো কি সত্যি ঠিক,
বা এতদিনের কিছু ধারণা, এত বড় বড় বৈজ্ঞানিকদের ধারণা, সেগুলোকে কি সম্পূর্ণ উল্টে দেওয়া সম্ভব? পুরোপুরি উল্টে না দিলেও নতুন করে যে একটা চিন্তা ভাবনা নবারুণ নিয়ে এসেছে কসমোলজি ফিল্ডে, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সম্বন্ধে যে স্টাডি, সেই স্টাডির ব্যাপারে, সেইটা সবাইকে, মানে আমাদের মতন বন্ধুরা যারা ওর বইগুলো পড়েছি তাদেরকে অবাক করেছে। তা আমি এর বেশি আর না বাড়িয়ে সোজাসুজি প্রশ্নের মধ্যে দিয়ে আসি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নবারুণের কথা শোনা, এবং ও যেগুলো বলতে চাইছে সেগুলো যাতে আরও বেশি জনমানসে ছড়িয়ে যায়, এবং যারা শিক্ষিত বা যারা অল্প শিক্ষিত তারাও যাতে বুঝতে পারেন যে আমাদের মধ্যে থেকেই একজন, তিনি এমন কিছু একটা জিনিস মাথায় এনেছেন, ভেবেছেন, লিখেছেন, যেটা আগামী দিনে সত্যি সত্যি বিশ্বে একটা তুমুল বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তো নব, আমি তোমাকে প্রথম যেটা প্রশ্ন করতে চাই যে তুমি ডাক্তার, কিন্তু ডাক্তার হয়ে তোমার পদার্থবিদ্যায় এত আগ্রহ জন্মালো কি করে? এর উত্তরটা সরাসরি কিভাবে দেবো জানি না। মানে আসলে ঠিক ডাক্তার হব বলে ডাক্তার হয়েছি এরকম ব্যাপার নয়। কিন্তু আমার যখন আমি ওই নরেন্দ্রপুরের কথা বললো, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে যখন পড়তাম, তখন আমি আসলে ইলেকট্রনিক্স নিয়ে বেশি ঘাটাঘাটি করতাম। মানে তখন বেতার বিদ্যা বলে 4 খণ্ডের বই ছিল বাংলায়, সেই বইটা আমি পড়ে ওই 8-9-এর মধ্যে ইলেকট্রনিক্স সম্বন্ধে, তখন কিন্তু ইলেকট্রনিক্স আমাদের ক্লাসের ছেলেরা কেউ ওইভাবে এটাকে করতো না। তো সেই সময় বেতার বিদ্যার 4 ভলিউম আমি গুলে টুলে খেয়েছিলাম, এবং কিছু যন্ত্রপাতিও বানাতাম। এখন তো শিশির মহারাজ ছিলেন আমাদের গাইড, তার এতে আমি ওই প্রথমে আমরা একটা তখন আমাদের কালিদা ছিলেন, কালীপ্রসন্ন চক্রবর্তী, তিনি আমাদের বায়োলজির টিচার। তিনি একখানা ওই মাইক্রোস্লাইড প্রজেক্টর বানিয়েছিলেন সেই যুগে। সেই প্রজেক্টরটার সাহায্যে মাইক্রোস্কোপ না ব্যবহার করে সোজা প্রজেকশন করে, আজকালকার দিনে তো এই সমস্ত হয়ে গেছে, বিরাট বড় বড় ব্যাপার স্যাপার সব আরামসে ছোট 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 জিনিস, সূক্ষ্মাতিসূক্ষ্ম মাইক্রোস্কোপিক জিনিস প্রজেকশন করা যায়, তখন এসব ছিলই না। উনি সেইটার সাহায্যে উনি একটা প্রজেক্টর বানান, যেটা দিয়ে গ্রামে গঞ্জে ছেলেদের কিন্তু ডেমনস্ট্রেশন দেওয়া যায় ওই মাইক্রোস্কোপিক জিনিসের। সেইটার ওই কালিদার ব্যাপারটা কিছু খরচা সাপেক্ষ ছিল। আমরা ওই শিশির মহারাজের তত্ত্বাবধানে সেটাকে একটা ওই পোস্টম্যান, তখন বাদাম তেলের কৌটো ছিল, সেই পোস্টম্যান বাদাম তেলের কৌটো শিশির মহারাজ আমাদের একটা এনে চোং বানিয়ে দিলেন পুরুলিয়া থেকে, ঝালাই ফালাই করিয়ে। সেগুলো আমরা কেটে কুটে, আমি আর বিকাশ বসাক আমার ক্লাসমেট ছিল, দুজনে মিলে সেটা বানালাম। সেইটা আমরা তখন দিল্লিতে নিয়ে গেছিলাম, এর জন্য খুব সেটাতে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল দিল্লিতে। ওই তখন NCERT থেকে তখন মেলা হতো, স্টুডেন্টদের সায়েন্স মেলা। তো এই সমস্ত তখন থেকে করতাম আর কি। যাই হোক, সেসব ছিল। পরবর্তীকালে যখন মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ডাক্তারিতে ভর্তি হওয়ার পরে তো মানে আমার আগ্রহ পদার্থবিদ্যা এবং অঙ্কে ভীষণ ছিল, কিন্তু অঙ্কটা কোনোদিন সেভাবে শিখতে পারলাম না, কারণ 12-এর অঙ্ক তো 12-এর লেভেলে, তারপরে অঙ্ক শেখার আর স্কোপ হলো না। কারণ ডাক্তারিতে ভর্তি হয়ে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত সেই ক্যালকুলাস ইত্যাদিগুলো মনে ছিল, এবং একদিন আমার মনে আছে একটা এনজাইম কাইনেটিক্স পড়াতে ক্লাসে, তখন আমি 3rd ইয়ারে পড়ি, ফার্মাকোলজি ক্লাসে এনজাইম কাইনেটিক্স আমাকে বলতে দেওয়া হলো। তো আমি সেটা অনেক ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে টোরে অনেক কাণ্ড করে এনজাইম কাইনেটিক্স ক্লাসে বললাম। তো এইবার বলেন, নেমে আসার পরে আমার যিনি শিক্ষক PK সরকার, তিনি বললেন, what Navarun has said, I am definite that it has gone over the head of everybody in the class. So I will ask him to again come to the dais and explain it in a simpler way. আমি গিয়ে আবার সব অঙ্ক টঙ্ক বাদ দিয়ে সাধারণভাবে বায়োলজির মতন করে ওই এনজাইমের ব্যাপার বুঝিয়ে দিয়ে চলে এলাম। সেই আমার অঙ্কের সঙ্গে সম্পর্ক শেষ। তারপর আর ক্যালকুলাসও করা হয়নি। যখন 1987 সালে যখন হাউস স্টাফশিপ শেষ করে মানে বাড়িতে ফিরে এলাম, তখন মা অসুস্থ হয়েছেন, বাড়িতে ফিরে আসতে হলো। সেই সময় বসে, মা তখন হাসপাতালে ভর্তি হয়েছে, ঘরে বসে ওই হিন্দুস্তানি আর বুক পড়ছিলাম। পড়তে পড়তে তখন হিন্দুস্তানি আর বুকে কতগুলো বিশ্বব্রহ্মাণ্ড সম্বন্ধে, ওগুলো ছোটোবেলা থেকে বাবা আমাকে এই বিশ্বকোষ কিনে দিয়েছিলেন, তখন 8 বছর 9 বছর বয়স আমার। সেই সময় থেকেই ওগুলো সম্বন্ধে আগ্রহ ছিল। তো ওইটাতে দেখলাম সেইগুলো আবার লেখা রয়েছে, সেগুলো পড়তে পড়তে দেখলাম যে ব্রহ্মাণ্ডটা একটা নির্দিষ্ট ডাইমেনশনের মধ্যে ধরা হচ্ছে, যে এতটা পর্যন্ত ছড়িয়েছে, এরপর এই এতটা পর্যন্তই টাইম এবং স্পেস সবই ছড়িয়েছে, এবং তার বাইরে টাইম স্পেস কিছুই নেই।
তো এইটা আমার খুব অদ্ভুত লাগলো যে একটা বস্তু ঠিক আছে ছড়াক, তো সেটা ছড়িয়ে যত দূর গেছে সেটা তো তার বাইরে আর টাইমও নেই, স্পেসও নেই, মানে তার বাইরে কোনো জায়গা স্থানও নেই, কালও নেই। এই ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগলো। তো আমি দেখুন আমরা ভারতীয় দর্শনের মানুষ, আমি রামকৃষ্ণ মিশনের মানুষ এবং ভারতীয় দর্শন থেকে সেইখানে আমরা যেভাবে আমরা দেখেছি যে বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে অনন্ত, অনাদি এবং অনন্ত, মানে কোনো শুরুও নেই শেষও নেই, এইভাবে বিশ্বব্রহ্মাণ্ড। এবং ব্রহ্ম যে আমাদের এতে ফিলোসফিতে ব্রহ্ম বলতে যেটা চেতন বোঝায়, যে চেতন জড়, গোটা জগৎটা হচ্ছে চেতন জগৎ, তার একটা অংশ কনভার্টেড হয়ে জড় জগতে পরিণত হয়েছে, যেমন আমাদের ইট কাঠ পাথর, আমাদের শরীর ইত্যাদি জড় বস্তু এই চেতন বস্তু থেকেই ডেভেলপ করেছে। আবার ব্রহ্মৈবতে ন গন্তব্যাং ব্রহ্মকর্ম সমাধিনা, মানে আবার এখান থেকে ব্রহ্মের কর্ম সমাধান করে আবার ব্রহ্মে ফিরে যাবে। একটা ডায়নামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে চেতন এবং জড় বস্তু। এই হচ্ছে আমাদের ভারতীয় ফিলোসফির কনসেপ্ট, এবং গোটাটাই ইনফাইনাইট, মানে গোটাটাই অসীম। তো সেখানে এখানে শুধু এটা কিন্তু ওই বলবো যে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কনসেপ্টের সঙ্গে গুলিয়ে ফেলবে না না, ব্রহ্মা নয়, ব্রহ্ম মানে চেতন, চৈতন্য। ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনে গোটা জগৎটা চেতন জগৎ, সেই চৈতন্য মহা চৈতন্যটাকে ব্রহ্ম বলা হয়। আর ব্রহ্মা নয় হ্যাঁ, তফাৎটা হ্যাঁ। মানে সকলে না সেটা নয়, চার মাথাওয়ালা কিছু নয় আর কি। তো এই চেতন, এটাকে অন্য ভাষায় পরমাত্মাও বলা হয়, পরমাত্মা বলা হয়, ব্রহ্ম যাই হোক। তো এইবার সেই পরমাত্মা বলুন, ব্রহ্ম বলুন, সেটা চেতন, তার থেকে তো সেই কনসেপ্টে বড় হয়ে আমার যেটা ধারণা ছিল যে বিশ্বব্রহ্মাণ্ডটা অসীম ছিল। এখন সেটা একটা নির্দিষ্ট এতে এতটা বেড়েছে, তার বাইরে আবার জায়গা নেই, তার বাইরে কিছু নেই, এটা আমার খুব অদ্ভুত লাগলো। তখন থেকে আমি এই ব্যাপারটা নিয়ে পড়াশুনো করতে শুরু করলাম, এবং পড়াশুনো করতে শুরু করে তখন দেখলাম যে সব সায়েন্টিস্ট যে ব্যাপারে একমত সেরকম ব্যাপারটাও নয়, এবং এই যে এর বাইরে স্পেস টাইম নেই এটাও সব ক্ষেত্রে সবাই মানেন না, এরকম। যাই হোক, আমার সবচেয়ে ভালো লেগেছিল যার কনসেপ্ট, ডক্টর অ্যালান স্যান্ডেজ, তিনি যে কনসেপ্টটা দিয়েছিলেন যে মানে এর আগে তুমি পরবর্তীকালে আমি এগুলো ওই জায়গায় আসবো, তিনি বলেছিলেন যে ব্রহ্মাণ্ডটা একটা নির্দিষ্ট পরিমাণে বাড়ছে, এবং বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট আকার পর্যন্ত বাড়বে, এবং তারপর আবার সেটা সংকুচিত হতে আরম্ভ করবে, এবং সেই ব্যাপারটাকে বৈজ্ঞানিকেরা বিগ ব্যাং, একটা বিস্ফোরণের মধ্যে শুরু হয়েছে, এবং তারপরে আবার কমতে কমতে একটা বিগ ক্রাঞ্চ, মানে খুব অত্যন্ত সূক্ষ্ম জায়গায় চলে যাবে, এরকম একটা ধারণা বিজ্ঞানিকেরা সেই সময় পোষণ করতেন। এবং এইটা তিনি একটা হিসেবও দিয়ে দিয়েছিলেন যে 42 বিলিয়ন বছর ধরে এটা বাড়বে, এবং 42 বিলিয়ন বছর ধরে আবার এটা সংকুচিত হবে। আমরা জানি অসিলেটারি মুভমেন্ট সবসময় একটা নির্দিষ্ট সময় মানে টাইমে হয়, একটা পেন্ডুলাম সবসময় একটা নির্দিষ্ট টাইমে করে। তো উনি ওইভাবে হিসেব দিয়েছিলেন, সেটা হিসেবটা সঠিক না বেঠিক সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা 42 বিলিয়ন বছর হবে না 20 বিলিয়ন বছর হবে, এই সব হয়তো বিতর্কের বিষয় হবে। কিন্তু উনি এরকম একটা কথা বলেছিলেন, আমার এই তত্ত্বটা ভালো লেগেছিল যে এইরকম একটা হতে পারে যে বস্তুটা বাড়তে বাড়তে এক্সপ্যান্ড করছে, এবং এক জায়গায় গিয়ে এক্সপ্যান্ডটা থেমে যাবে, এক্সপ্যানশনটা মানে প্রসারণটা থেমে গিয়ে আবার সংকোচন শুরু হবে, এবং কিছু সব বিজ্ঞানী যেরকম বলেছেন বিগ ক্রাঞ্চের মধ্যে আবার পরবর্তী সংকুচিত অবস্থায় যাবে। এই তত্ত্বটা আমার ভালো লেগেছিল। এই নিয়ে পড়াশুনো করতে এগোতে মানে আমি ঢুকলাম এই ব্যাপারটার মধ্যে, এবং ঢুকে তখন তুমি তাকে চেনো, তোমার প্রফেসরও ছিলেন বোধহয়, ডক্টর অমিতাভ বসু, তিনি ফিজিক্সের প্রফেসর ছিলেন ওই আমাদের ইন্ডিয়ান স্কুল অফ সায়েন্সের। তো তার কাছে আমি কথাটা রাখি, তো তিনি শুনে টুনে বললেন যে তুমি না এই ব্যাপারগুলো আমরা বলতে পারবো না, কারণ তুমি যেগুলো বলছো এগুলো সব অফিসিয়ালভাবে বলা যায় না। তো এইগুলো, আর তুমি যদি আমাদের মতন করে পদার্থবিদ্যা শিখতে না, তাহলে তুমি এগুলো বলতেও পারতে না, এগুলো তুমি একটা কনফাইন্ড হয়ে যেতে। তুমি যেহেতু ওইভাবে পদার্থবিদ্যা শেখোনি, তাই তুমি এগুলো বলতে পারছো, তুমি এটা লেখো। তো তখন আমি ওগুলো লিখতে শুরু করি, লিখতে আরও পড়াশোনা করতে এইভাবে ওর মধ্যে আমি ঢুকতে শুরু করি। যাক, একটা জিনিস বোঝা গেল যে কৌতূহল এই জিনিসটা নবারণের সহজাত, এবং এই অনুসন্ধিৎসু মনটাও চিরকালই বজায় রেখেছে। এইটার জন্য আমার বাবা দায়ী। আচ্ছা। সেই শিশু 8 বছরের একটা ছেলেকে যদি বিশ্বকোষ হাতে ধরানো হয়, বাহ,
তো ফলে তার মানে তুমি মানে নির্দ্বিধায় স্বীকার করছো যে বাবার প্রেরণাই তোমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। খুব সুন্দর, খুব ভালো লাগলো আমাদের। তা নবারুণ তার ফল হিসেবে যে দুটো বই লিখেছে, সেই দুটো বই আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়, এবং ওই বইগুলোর উপরে ভর করে আমি এমন কিছু প্রশ্ন নবারুণের সামনে রাখতে চাই যা বলতে চাইছে তার বইতে, সেইটা সর্বসাধারণের বোধগম্য করার মতন করে সে আপনাদের সামনে এখন রাখবে। তো কখন নবারুণ তোমার মনে হলো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সদা স্পন্দনশীল বা পালসেটিং, মানে দিস ইউনিভার্স ইজ পালসেটিং, আর এই স্পন্দনশীল ব্রহ্মাণ্ড বা পালসেটিং ইউনিভার্সের ধারণাটা এলোই বা কিভাবে তোমার মনে? আমি বললাম এটা আমার নিজস্ব ধারণা না, এটা তো আলান সান্ডেক বলেছেন এবং বহু বৈজ্ঞানিক এটা বলেছেন। আমি এই প্রশ্নে যদি উত্তর মানে তুমি আমায় জিজ্ঞেস করো, তাহলে আমি বিজ্ঞানের ইতিহাসে যাই। মানে এটা আমার ইতিহাস নয়, বিজ্ঞানের ইতিহাস বলতে পারো। যদি অ্যাস্ট্রোনমির ইতিহাস বলো, সেই অ্যাস্ট্রোনমির ইতিহাসে যাই। তার কিছুটা তুমি শুরু করে দিয়েছো, সেটা হচ্ছে যে জিওসেন্ট্রিক ইউনিভার্স থেকে যখন হেলিওসেন্ট্রিক ইউনিভার্স, মানে ভূকেন্দ্রিক পৃথিবী, মানুষের এটা স্বাভাবিক ব্যাপার। মানুষ নিজেকে একটা বিরাট আকাশের তলায় দেখে, এবং সেই আকাশের তলায় দেখে প্রথম মানুষ দেখলো যে আকাশটা ঘুরতে ঘুরতে আবার ঠিক নিজের জায়গায় ফিরে আসছে। তাহলে মানুষ কি চিন্তা করবে? মানুষ ভাববে একটা কেউ ঘোরাচ্ছে, এবং সেই ঘোরানোর লোকটাকে সে ঈশ্বর বলে ভাববে। এটা একটা স্বাভাবিক চিন্তা। এবং সেই জিনিসটা যে ঘুরছে, তখন মানুষের এটা ভাবাই সম্ভব নয় যে মানুষ তার গ্রহটা নিচে ঘুরছে, এটা ভাবা সম্ভব নয়। তো এটা সে ঘুরতে দেখেছে, এবং তার চারদিকে এরকম একটা সূর্য একটা এরকম পূব দিক থেকে উঠে পশ্চিম দিকে এরকম করে গোলাটা করে যাচ্ছে। তো এই তার চারদিকে সব ঘুরছে, এটা তো সে দেখে। তো এইটার উল্টো ব্যাপারটা ভাবা যে ওই সূর্যের চারদিকে সে ঘুরছে বা তার গ্রহটা ঘুরছে, এইটা ভাবাটা খুব মানে পরবর্তীকালের ব্যাপার, যেটা গালিলিও, কোপার্নিকাস এনারা বা কিছুই ভারতীয় বিজ্ঞানীও সেগুলো ভেবেছিলেন। সেই বইগুলো নষ্ট হয়ে গেছে অনেক, কারণ আমাদের এতবার আক্রমণ হয়েছে যে এই সবগুলো আর আমাদের নেই। যাই হোক, সেগুলোর মধ্যে আমি এখন আর যাচ্ছি না। আধুনিক যুগে কোপার্নিকাস, গালিলিও, পরবর্তীকালে নিউটন বা কেপলারেরা এগুলো তৈরি করেছেন, আবার নতুন করে শুরু করেছেন, এবং তাদের ইতিহাস তাদের আমরা পড়ি। এই যে বললে ভূকেন্দ্রিক, মানে পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবী কেন্দ্রিক ইউনিভার্স থেকে আবার সূর্যের চারদিকে আমরা ঘুরছি, এই ব্যাপারটা এরপরে আবার একটা ভুলের সৃষ্টি হলো। সেটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডটা সূর্যের চারদিকে ঘুরছে, সূর্যটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে রয়েছে। এই যে আবার একটা গন্ডগোল কি না, সূর্যটা যেহেতু আমার কাছের নক্ষত্র, তাহলে ওইটার চারদিকে সব বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই গত শতাব্দীর 1920 সাল পর্যন্ত আমাদের বৈজ্ঞানিকদের ধারণা ছিল আমাদের এই গ্যালাক্সিটা হচ্ছে মানে ব্রহ্মাণ্ড, এইটাই হচ্ছে গোটা ব্রহ্মাণ্ড। না, আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ব্রহ্মাণ্ড, মানে এর বাইরে কিছু নেই। কিন্তু গ্যালাক্সি ব্যাপারটা একটুখানি আরো বুঝিয়ে দাও, কারণ অনেক। হ্যাঁ, গ্যালাক্সি মানে হচ্ছে আমাদের সূর্য যেরকম একখানা নক্ষত্র, এরকম অজস্র নক্ষত্র। ওই আকাশের দিকে তাকালে যেগুলো ছোট ছোট বিন্দু দেখেন, সব একখানা কিন্তু সূর্যের মতন নক্ষত্র। সূর্যের থেকেও অনেক গুণ, কোটি কোটি গুণ বড় নক্ষত্র আছে। সূর্যের সাইজেরও রয়েছে বিভিন্ন আকারের নক্ষত্র। ওইসব যারা যেগুলো উপরে দেখা যায় ওগুলো কিন্তু নক্ষত্র। এই নক্ষত্র তারা অনেক এত দূরে রয়েছে বলে তাদের চিনির দানার মতন দেখায়, আসলে ওইটা প্রত্যেকটাই নক্ষত্র। তো এক একটা নক্ষত্র পুঞ্জ, মানে অনেকগুলো নক্ষত্র এক জায়গায় জমা হয়ে থাকে, এরকম নক্ষত্র পুঞ্জগুলোকে আজকে আমরা গ্যালাক্সি বলি। আমাদের খালি চোখে যা দেখতে পাই মোটামুটি সেটা আমাদের গ্যালাক্সি, আমাদের নক্ষত্র পুঞ্জের মধ্যেই আছে। দূরের গুলো দূরবীন ছাড়া এখনো দেখা যায় না ভালো করে। বড় ম্যাগেলানিক মেঘ, তারপরে অ্যান্ড্রোমিডা ইত্যাদি কিছু কিছু মানে দূরবীন দিয়ে কিছু মেঘের মতন জিনিস দেখা যায় ওখানে, যেগুলোকে আমাদের এই নক্ষত্র পুঞ্জের মধ্যে ভাবা হতো আগেকার দিনে। কেন ভাবা হতো? সেটা হচ্ছে যে আমাদের বৈজ্ঞানিকেরা কিভাবে দূরত্ব নিরূপণ করতেন, ওইখান থেকে ওই তারা এতটা দূরত্বে রয়েছে, এটা কিভাবে নিরূপণ করতেন। সেটা হচ্ছে যে একটু ত্রিকোণমিতি বা ত্রিগোনোমেট্রি আজকাল ক্লাসে পড়া হয়, ওইটুকুর মধ্যে আমি ঢুকছি। সেটা হচ্ছে ত্রিগোনোমেট্রি, ওই ত্রিগোনোমেট্রিক পদ্ধতিতে ওটা ক্যালকুলেট করা হতো, গণনা করা হতো। কিভাবে না, আমাদের এখান থেকে সূর্যের যে দূরত্বটা, এই সূর্যের দূরত্বটাকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়, এক মহাজাগতিক দূরত্ব।
তো মনে করুন আমাদের সূর্যর চারদিকে তো আমরা ঘুরছি, তো এই 21শে জুন এবং 22শে ডিসেম্বর এইটা একটা 6 মাসের ডিফারেন্স। এই সময় 21শে জুন পৃথিবী এখানে রয়েছে, 22শে ডিসেম্বর এইখানে পৃথিবীটা রয়েছে, ঠিক 6 মাসের ডিফারেন্সে এরকম জায়গায় পৃথিবী এবং মাঝখানে সূর্যকে যদি ধরি তাহলে দুদিকে এইবার এই অ্যাস্ট্রোনমিক্যাল ডিফারেন্সে আমি কি করলাম, এই ডিফারেন্সের মধ্যে এইখান থেকে আমি একটা তারাকে দেখলাম আর এইখান থেকে একটা তারাকে দেখলাম। এইটা আমি দূরবীন দিয়ে এই অ্যাঙ্গেলটা আমি দেখে অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করতে পারি, অ্যাঙ্গেলটা দেখতে পারি কতটা আছে। এর যে মাঝামাঝি যদি একটা লম্ব টানি আমি, তাহলে কি হলো, এখান থেকে ওই সূর্যের দূরত্বটা আর তার মাঝখানে একটা লম্ব, তাহলে এই ডিসটেন্সটা এবং এই ডিসটেন্সটা এটার রেশিও হচ্ছে tan থিটা। এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরে একেবারে বেসিক ট্রিগোনোমেট্রি বেশি কিলোমিটার, তাহলে এটা হলো tan থিটা। তাহলে tan থিটা হলে এইটা তো আমি জানি এখন সূর্যের থেকে পৃথিবীর দূরত্বটা, তাহলে tan থিটা হলে আমি এটা কত, এই দূরত্বটা কতটা বের করে ফেলতে পারি। এই জিনিসটাকে এটা এখন একটা নক্ষত্র তো অনেক দূর, সেই নক্ষত্রটা থেকে দূরত্ব নিরূপণ করতে গেলে মানে এত ছোট অ্যাঙ্গেলটা হয়ে যায় যে ওটাকে ডিগ্রি হিসেবে ধরা হয়, ডিগ্রি মিনিট সেকেন্ড হিসেবে ধরা হয়। তো সেকেন্ড, এবার পারসেক বলে একটা কথা ওই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা অ্যাস্ট্রোনমিতে মানে মহাজাগতিক বিজ্ঞানে ইউজ করা হয়। পারসেক হচ্ছে কি, ওই এই যে অ্যাঙ্গেলটাতে যতটা মানে একটা এই মানে যে দূরত্বটাতে এক সেকেন্ড অ্যাঙ্গেল ইয়ে হয়, আচ্ছা এক সেকেন্ড, সেটাকে 1 পারসেক বলা হয়। তো ওই পারসেকটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্বর এখন ইউনিট। আচ্ছা, ঠিক আছে, এটা একটু হয়তো সাধারণের জন্য বুঝতে অসুবিধা হয়, কিন্তু বোঝা যাচ্ছে যে এই এরকম করে এই যে এইটা হ্যাঁ, এইখানে সূর্য রয়েছে, এইখানে এই পৃথিবীর এক এ অবস্থান, এই বি অবস্থান, সূর্যের অবস্থানটা ডি ধরছি আর এই তারাটা সিতে ধরছি। ঠিক আছে, এইবার এইখান থেকে এই যেটা আমি বললাম এই দূরত্বটা হচ্ছে 2 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, কারণ সূর্যের থেকে এটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই দুটো দূরত্ব ধরলে এটা হচ্ছে 2 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই অ্যাঙ্গেলটা 2 থিটা, এই থিটা এবং থিটা দুটো মিলে 2 থিটা। এইটা হচ্ছে এইটা ডিভাইডেড বাই এটা মানে হচ্ছে tan থিটা। ঠিক আছে, এইটা tan থিটা। তাহলে আমি যদি এইটা জানি আর এখানে এই অ্যাঙ্গেলটা আমি এ করে ফেলতে পারি, তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা জানি আমি, এই দূরবীন দিয়ে দেখে এই অ্যাঙ্গেলটা ঠিক করলাম, তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে এতটা, এই ডিসটেন্সটা আমি বের করে ফেলতে পারলাম এইটার সাহায্যে। এইটাকে বলা হয় পারসেক। এইটা যদি 1 সেকেন্ড হয় তাহলে এই ডিসটেন্সটাকে বলা হয় পারসেক। এই পারসেকটা হচ্ছে আমি এখানে ওখানে দেখা যাবে না, এই পারসেকটা হচ্ছে 1 প্যারালাক্স সেকেন্ড 3.26 লাইট ইয়ার, মানে আলো 1 বছরে যত দূর যায় তার 3.26 গুণ। ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে 1 পারসেক। ঠিক আছে, তো এই হিসেবে আমরা ওই যখন তখন বৈজ্ঞানিকেরা মাপতেন, এইটাতে ছোট হতে হতে অ্যাঙ্গেলটা ছোট হতে হতে সেই 0.003 সেকেন্ড পর্যন্ত দেখা যায়। ওর বেশি পৃথিবীর ডিস্টরশন মানে দেখা সম্ভব মানে দেখলেও তোমার ওই আমাদের গ্যাসে ইয়েতে আলো ওখান থেকে তারার ওই মিটমিটে আলো আস্তে আস্তে ডিস্টরশন হয়ে যাচ্ছে, ফলে ওর বেশি সূক্ষ্মভাবে ওটা দেখা যায় না। 0.003 সেকেন্ড পর্যন্ত ওটা দেখা যায় এবং সেইতে তাতে যতটা আমরা পাবো সেইটা আপনার মানে 1000 পারসেক পর্যন্ত দেখা যাচ্ছে। 1000 পারসেক। এবার মুশকিল হচ্ছে আমাদের নিজস্ব গ্যালাক্সি এটা হচ্ছে 30,000 পারসেক, নিজস্ব গ্যালাক্সির যে মানে ডায়ামিটারটা, তাহলে 1000 পারসেকের বেশি আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমরা এর বাইরে যে জগৎ আছে, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। ঠিক আছে, এর বাইরে জগৎ আছে যা ভাবাই সম্ভব ছিল না। ফলে 1920 সাল, গত বছর মানে আমরা গত 100 বছর আগে পর্যন্ত এর বাইরে যে গ্যালাক্সি ট্যালাক্সি আছে, এর বাইরে যে আরো নক্ষত্রপুঞ্জ আছে মানে ভাবতেই পারতো না কেউ। এইখানে আমি সেই ভদ্র মহিলার নাম, অত্যন্ত আনসাং একজন হিরোইন, মানে যার নাম প্রায় কেউই শোনেনি, হেনরিয়েটা সোয়ান লেভিট। এই ভদ্রমহিলা তখনকার দিনে আমেরিকাতে মেয়েদের মানে 100 বছর আগে পর্যন্ত কথা বলছি, মেয়েদের উচ্চ পদে কিন্তু দেওয়া হতো না। এবং তিনি ওই অ্যাস্ট্রোনমিতে পাস টাস করে হার্ভার্ড অবজারভেটরিতে তখনকার দিনে 30 সেন্টের মানে সাপ্তাহিক 30 সেন্ট মাইনে, আজকে কিনা ধরলে $10.5 হবে, মানে সাপ্তাহিক $10.5 মাইনে একটা কম্পিউটারের চাকরি নিয়েছিলেন। কম্পিউটার কথাটার মানে হচ্ছে যে ক্যালকুলেট করে, যারা হাতে করে ক্যালকুলেশন করে, তার
এটা কাজটা কি ছিল যে তিনি তারার মানে ওই তারার ছবি তোলা হয় এতে অবজারভেটরিতে, সেই তারার ছবির ইয়েগুলো উজ্জ্বলতাগুলো উনি ক্যালকুলেট করতেন। এই হচ্ছে ওনার কাজ ছিল বসে বসে, ঠিক আছে। এই নামটা হেনরিয়েটা সোয়ান লেভিট, আপনারা এই নামটা যদি পান এই ঠিক এক্স্যাক্টলি আরেকজন, আমি এই প্রসঙ্গে আরেকজন এরকম মহিলা আনসাং হিরোইনের নাম বলছি, তিনি হচ্ছেন বিভা চৌধুরী। এই বিভা চৌধুরী পরাধীন ভারতে মিওয়ান আবিষ্কার করে ফেলেছিলেন, ঠিক আছে, মিও পার্টিকেল। কিন্তু তিনি এটাও কিন্তু আমাদের বেশিরভাগেরই অজানা। এই বিভা চৌধুরীর নাম কেউ জানে না। পরবর্তীকালে মিওয়ান আবিষ্কারের কৃতিত্ব জাপানি বৈজ্ঞানিকেরা পেয়েছেন। এখন তো মিওয়ান নিয়ে বহু কাজকর্ম। তিনি দার্জিলিং এর এখানে বসে সেই তার আদিম যন্ত্রপাতি সেখানে সে সমস্ত তখন ছিল না, তার সাহায্যে তিনি কিন্তু মিওয়ান আবিষ্কার করে ফেলেছিলেন বিভা চৌধুরী। এখন দেখলে এগুলো ইউটিউব এর ভিডিও পাওয়া যায় এইসব নিয়ে, এই নির্বাচনী আপনারা এইখান থেকে যে শুনছেন, শুনে সেই ভিডিওগুলো দেখবেন। যদি আপনারা বিভা চৌধুরী একটু উইকিপিডিয়াতে সার্চ করেন কৃতার্থ হব, কারণ এই বাঙালি মহিলা এত বড় একটা কাজ করেছিলেন কেউ জানে না। আর হেনরিয়েটা নামটা মনে রাখার জন্য জাস্ট একটা সেন্টেন্স অ্যাড করি, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের দুজন স্ত্রীর মধ্যে একজনের নাম ছিল হেনরিয়েটা। এটা মনে রাখা সহজ হবে। হেনরিয়েটা সোয়ান লেভিট, তিনি এই দূরত্ব থেকে বেরিয়ে গেলেন। কিভাবে বেরোলেন সেই গল্পটা দিয়ে আমি তোমার শুরু করছি। তিনি ওই যে কাজটা করতেন, ওই উজ্জ্বলতার মাপটা, সেখানে তো অন্য আমাকে যদি কাজ করতে হতো আমি মাইনে পাই, আমি ওইটাই বসে বসে করতাম। সেই 30 সেন্ট মাইনেতে আমি আর সপ্তাহে বেশি কি কাজ করব। তিনি কি করলেন, ওই কাজটা করতে করতে তিনি তখন সেফিড ভেরিয়েবল বলে এক ধরনের তারা আছে, সেই তারা গত মানে 19 শতাব্দীতে আবিষ্কার হয়েছিল। যমজ তারা অনেক পাওয়া যায় আকাশে, যমজ মানে জোড়ায় জোড়ায় থাকে, তাদের সেই সেফিড গুলোর উজ্জ্বলতা, ওই উজ্জ্বলতা নিয়ে তখন ওনাকে ওইটা করতে বলা হয়েছিল। সেই সেফিড ভেরিয়েবল গুলোর উজ্জ্বলতা টেলিস্কোপে দেখা যাচ্ছে, তাদের তুমি এই করো, লেখো। তিনি করতে করতে দেখলেন যে সেই উজ্জ্বলতা গুলোর, উনি বললেন যে এইগুলোর আমি যখন লগারিদমে ট্রেস করলাম, এই উজ্জ্বলতা লগারিদম গুলো যখন আমি গ্রাফে করলাম, তখন সে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্রাফের ইয়ে হচ্ছে সমান, সরলরেখা হচ্ছে। তার মানে কি, ওই সেফিড ভেরিয়েবল গুলো এরকম দপদপ করে, মানে একটা এই হয় আবার। তো বলছে এই যে পালসেশনের পিরিয়ডটা, এই পিরিয়ডটার সঙ্গে ওর উজ্জ্বলতাটা ডিরেক্টলি প্রপোর্শনাল। এইটা উনি ওই লগারিদমে দেখেন, প্রত্যেকটা সেফিড ভেরিয়েবলই ওটা সরল রেখায় যাচ্ছে। তার মানে কি, ওটা ডিরেক্টলি প্রপোর্শনাল ওই উজ্জ্বলতার সঙ্গে ওর দপদপ করার পিরিয়ড। এটা যদি হয়ে যায় তাহলে কি হলো, আমরা তো এত ট্রায়াঙ্গুলেশন মেথডে কিছু কিছু তারা দূরত্ব তো ক্যালকুলেট করে ফেলেছি, সেইখানে কিছু কিছু সেফিড ভেরিয়েবলের দূরত্ব ক্যালকুলেট করে ফেলেছি। এইবার যদি আমি ওই দূরত্বটা ওইটা দেখতে পাই যে এটার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, আমি যখন ওটার উজ্জ্বলতাটা ওখানে করছি সেটা একটা অ্যাপারেন্ট উজ্জ্বলতা, কিন্তু যখন আমি ওটাতে ওই পালসেশনটার সঙ্গে এটা মেলাচ্ছি, তখন ওটা রিয়েল এটা পেলাম, রিয়েল উজ্জ্বলতাটা পেলাম। এইটাতে যদি আমি করে ফেলি, জেনে ফেলি, তখন কি হচ্ছে, আমি একটা জানা তারার উজ্জ্বলতার সঙ্গে ওর রিয়েল উজ্জ্বলতা, এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমি ওটা ডিসটেন্স পেয়ে যাচ্ছি। মানে যেভাবে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ধরে আমরা মানে এটাতেই সুবিধা হলো যে বিভিন্ন তারার অস্তিত্ব সম্বন্ধে ভালো। এইবার এইটাতে 200 মিলিয়ন লাইট ইয়ার পর্যন্ত তুমি দেখতে দেখতে বাবা, কম কথা নয়, 200 মিলিয়ন। এইবার এইটা যদি হয় তাহলে তারপরে তোমার হয়ে গেল কি, যে অন্যান্য গ্যালাক্সি গুলোর ইয়ে শুরু হলো, অনুসন্ধান শুরু হলো। আচ্ছা নব, তুমি এই যে নতুন বইটা লিখেছো এবং যে বইটার মাধ্যমে তোমার এই যে নতুন চিন্তাধারা, সেইটা মানে আশা করা যায় পদার্থবিদ্যার জগৎকে নাড়া দেবে। তো এই বইটাতে তুমি কি দেখে এই সিদ্ধান্তে উপনীত হলে, বা কি ব্যাখ্যার সাহায্যে তুমি এই সিদ্ধান্ত করলে যে ব্রহ্মাণ্ড আসলে এই বিশালাকার নিখিলে একটা ইলেকট্রন মাত্র, বা একটা ইলেকট্রন সদৃশ জিনিস? মানে কিভাবে তুমি এই ধারণাটাকে এলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তো এইটা যখন হলো, এই হেনরিয়েটা সোয়ান লেভিটের এই কাজটা যখন হলো, তারপরে সেই এই যে গ্যালাক্সি, চারদিকে আরো গ্যালাক্সি আছে ইত্যাদি, এটা জিওর্দানো ব্রুনো কিন্তু 200 বছর আগে, আরো 300 বছর আগে বলেছিলেন, ওনাকে পুড়িয়ে মারা হয়। উনিকে পুড়িয়ে মারা হয়, ঠিক আছে। যখন উনি বলেছিলেন যে পৃথিবী মোটেই ইয়ে নয়, মানে
পৃথিবী একটা গ্রহ মাত্র এবং আমাদের এরকম ব্রহ্মাণ্ড আরো অনেক রয়েছে, তখন এটা বাইবেলের সম্পূর্ণ বিরোধী একটা বিরোধী কথা। কথা। ঠিক আছে, পৃথিবী গ্রহ, গ্রহ মাত্র, পৃথিবী গ্রহ আবার কি, গ্রহগুলো তো আকাশে, তারা হেভেন, আর আমরা হচ্ছি সিনফুল ওয়ার্ল্ড, পাপের জগৎ, আর ওটা আকাশ হচ্ছে মানে ভগবানের ভগবানের বাসস্থান। এবার দুটোকে তুমি মিলিয়ে দিচ্ছ, ব্লাসফেমাস কথাবার্তা, তাকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, ঠিক আছে, জিওর্দানো ব্রুনো। তো কিন্তু তিনি বলেছিলেন এরকম আরো বহু জগৎ রয়েছে। আইনস্টাইন তার রিলেটিভিটি থিওরির সাহায্যে এটা বলে দিয়েছিলেন যে আরো গ্যালাক্সি রয়েছে। আইনস্টাইন একটা ভুল বলেছিলেন, পরবর্তীকালে তিনি সেটা বলেন যে ভুল, যাই হোক, সেইটা বলেছিলেন যে এরকম আরো বিভিন্ন গ্যালাক্সি এরকম চারদিকে রয়েছে। তখনও কিন্তু এটা আবিষ্কার হয়নি, হাবলের তত্ত্ব আবিষ্কার হয়নি। আইনস্টাইন মানে হাবল টেলিস্কোপ তখন আসেনি, টেলিস্কোপ নয়, হাবল টেলিস্কোপ তো অনেক পরে, হাবলস থিওরি, এডউইন পি হাবল, ওনার তত্ত্ব তখনও আসেনি। তো তার আগে আইনস্টাইন বলে দিয়েছিলেন এরকম আরো গ্যালাক্সি রয়েছে এবং সেই গ্যালাক্সিগুলো বিভিন্ন স্পেসের বিভিন্ন জায়গায় এরকম ঝুলে ঝুলে আটকে আছে। তখন আলেকজান্ডার ফ্রিডম্যান বলে একজন সোভিয়েত সায়েন্টিস্ট এবং জর্জ লামার্কে বলে একজন বেলজিয়ান সায়েন্টিস্ট, এই দুজনেই কিন্তু আইনস্টাইনের ভক্ত ছিলেন। কিন্তু লামার্কে বলেছিলেন যে এরকম নয়, এটা ওই একটা ব্রহ্মাণ্ডটা ছোট্ট জায়গা থেকে শুরু হয়েছে এবং সেইখানে ওনার প্রাইমিভাল অ্যাটম বলে উনি কথাটা ইউজ করেছিলেন এবং সেখান থেকে এরকম ছড়াতে শুরু করেছে। তখন ওই আইনস্টাইন বলেছিলেন যে কথাটা ফরাসি ভাষায়, আমি ফরাসি ভাষাটা বলতে পারবো না, উনি বলেছেন তোমার অঙ্কটা খুব সঠিক কিন্তু তোমার ফিজিক্সটা অ্যাবোমিনেবল। তো এবার ওই ফ্রিডম্যান যখন সোভিয়েত সায়েন্টিস্ট ফ্রিডম্যান বললেন এটা তো সম্ভব নয় যে বিভিন্ন জায়গায় লটকে রয়েছে ওই ব্রহ্মাণ্ডগুলো, তো তাদের নিজেদের আকর্ষণই কোলাপস করে যাবে। তো আইনস্টাইন সেটাও মানেন। পরবর্তীকালে হাবল যখন ওই লেভিটের ফর্মুলা ইউজ করে আর ওই গ্যালাক্সিগুলোর দূরত্ব ক্যালকুলেট করতে শুরু করলেন, উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন। সেটা হচ্ছে যে যত কাছের গ্যালাক্সি থেকে আসা আলো আর যত দূরে যাচ্ছে সেখান থেকে আসা আলোগুলোর তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। তার মানে ব্যাপারটাকে রেড শিফট বলা হয়, লাল তরঙ্গ দৈর্ঘ্যের দিকে শিফট করে যাওয়া, তাদের যত দূরে যাচ্ছে, মানে ডিপ জিওরে হ্যাঁ, আর মানে ভায়োলেট, ইন্ডিগো, বেগুনি, নীল করতে করতে শেষ প্রান্তে তো লাল হয়েছে, সেই লালের দিকে শিফট করে যাচ্ছে তাদের আলো। তার মানে কি, তার মানে যত দূরে যাচ্ছে তাদের কিন্তু গতি বেশি। এটা কি কোথা থেকে ইউজ করা যায়, সেটা হচ্ছে সেই ডপলার এফেক্ট। তারও 100 বছর আগে ডপলার সাহেব করে দিয়ে গেছিলেন, সেই ট্রেন এবং ট্রেনের মধ্যে সেই মিউজিশিয়ানদের মানে ডপলার করেননি, ওটা তো বাইস ব্যালট বলে একজন বৈজ্ঞানিক ডপলারের প্রমাণ করার জন্য, পরীক্ষা করার জন্য সেই মিউজিশিয়ানদের একটা নোটে বাজাতে বলেছিলেন। আর সেই নোট ওই চেকোস্লোভাকিয়া না সুইজারল্যান্ডে একটা রেল লাইন দিয়ে যাওয়ার সময়তে তার ওটা ফ্রিকোয়েন্সি কিরকম চেঞ্জ হচ্ছে ওই সমস্ত ওরা করে। তো ডপলারের সব ক্লাসে ছোট এখন বাচ্চাদের পড়ানো হয় ডপলার এফেক্ট, যে যত স্পিডে যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কমে যাবে। এটা শব্দের ক্ষেত্রে আমরা প্রমাণই করতে পারি। এই ডপলার এফেক্ট দিয়ে করে হাবল বললেন যে ওইটা তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে, মানে তারা যত দূরের গ্যালাক্সি তত তাদের গতি বেশি। এবং এটা আবার যারা শুনছে, যারা এগুলো জানেন বোঝেন তো হয়ে গেল। ডপলার এফেক্ট হচ্ছে যে সাধারণভাবে একটা যদি বাস হর্ন বাজাতে বাজাতে, আমরা সবসময় শুনি বাস হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে, যত কাছে আসছে তখন এই যে একটা ব্যাপার, এই যে দূরে চলে গেল মানে তার এটা কমে গেল, মানে যদি এটা সাথে শুরু হয়েছিল এটা নিতে চলে গেল। হ্যাঁ, বুঝছেন তো, মানে লাউডনেস বা কত জোরে আওয়াজটা শুনে সেটা শুধু নয়, ওর কাছে আসছে ওর তরঙ্গ ইয়েটা মানে পিচ কি বলবো, ওটা সানি ধাপা মাগারে সা, ওখানে সা থেকে শুরু করেন, এদিকে মাগারে সা দিকে নিচে নেমে চলে। যখন ট্রেন যায় সামনে দিয়ে তখন ওটা বোঝা যায় যে আমাদের থেকে দূরে জোরে সরে যাচ্ছে, তখন ট্রেনের ওটা অনেক নিচের দিকে চলে গেল। ঠিক আছে, এই জন্য ধরিয়ে দেওয়া যে যারা শুনছেন তারা একটু যাতে প্রেরণা, যে আমাদের চারিদিকেই তো এই জগৎটা সব কিছু শুনছি জানছি হচ্ছে, যে মানুষগুলো এই জগতের ছোটখাটো ব্যাপারগুলো যেগুলো আমরা ধরে
যে আচ্ছা চলছে চলছে, এটা নিয়ে ভাবতে হবে না, সেগুলো নিয়ে যারা ভাবে, আর তারই মতন একজন মানুষের আপনারা আপনার পরিচয় পাচ্ছেন, তিনি এগুলো ওই ধরনের মানুষ বলেই উনি এখানে এগুলো নিয়ে ভেবেছেন, কথা বলছেন। তো যারা স্কুল ছাত্র, যারা কম বয়স স্কুলে কলেজে, তারাও যাতে নিজেদের মধ্যে এইরকম একটা মনোভাব সেই। যাতে পোষণ করতে পারে, এটা মানে বৈজ্ঞানিক একটা মনোভাব। মানে প্রত্যেককে নিজেকে ভাবতে হবে, নিজেকে বৈজ্ঞানিক হিসেবে ভাবতে হবে, নিজেকে সঠিক জায়গায় সত্যের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আইনস্টাইন বলেছিলেন যে স্বপ্ন দেখতে পারে না সে বিজ্ঞানী হতে পারে না। কল্পনা করতে হবে জিনিসটাকে, সব যে সঠিক হবে তো মানে নেই। রবীন্দ্রনাথ বলেছেন দ্বার বন্ধ করে দিয়ে ভ্রম করে ঢুকি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। ঠিক আছে, ভ্রম করতে হবে, ভুল করতে হবে, ভুল করে করে সত্যের দিকে এগোতে হবে। খুব খাঁটি কথা। আমি যেগুলো বলছি এগুলো সঠিক কথা বলছি এরকম তো নয়, ভুলও আছে এর মধ্যে, ভুলগুলোর মধ্যে দিয়ে দিয়ে সত্যে পৌঁছতে হয়। যাই হোক, তো যেমন আমরা একটু আগে পারিজাত যেটা বললো যে পৃথিবীকে কেন্দ্র করে ভাবতাম এখন, তারপরে দেখা গেল সূর্যকে কেন্দ্র করে ভাবতাম, এখন আমরা জানি সূর্য কেন্দ্রে তো নয়, এমনকি এই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে নয়, আমাদের গ্যালাক্সিরও একটা ধারের দিকে আমাদের সূর্য রয়েছে, এবং গ্যালাক্সিকে কেন্দ্র করে চক্কর দিচ্ছে, পাক দিচ্ছে। 25 কোটি বছরে একবার গ্যালাক্সি কেন্দ্রকে আমাদের সূর্য ঘুরে আসে, মানে সূর্য তার কেন্দ্রে নেই। এটা আমরা আজকে জানি। যাই হোক, এগুলো পরবর্তীকালে অন্য আলোচনা চলে যাচ্ছি। তাহলে হাবলের কথা ফিরে এসে আমি, হ্যাঁ, এবার হাবলের এইটাতে দেখা গেল যে যত দূরের গ্যালাক্সি তারা তত জোরে যাচ্ছে। এইটা কখন হয়? আমরা পৃথিবীতে এই ঘটনাটা কখন দেখি? কোনো একটা বিস্ফোরণের পরে দেখি। বিস্ফোরণের পরে যে মানে তুবড়ি যখন আমরা ফাটাই, যে কণিকাটার গতি সবচেয়ে বেশি সেটা সবচেয়ে দূরে যায়, এবং তারপরে যে যত যার গতি সবচেয়ে কম সে সবচেয়ে কাছে থাকে। এটা তুবড়ি ফাটানোর সময় সবসময় দেখি। তা এই যে ঘটনাটা, তার মানে কি, যেটার দূরে সবচেয়ে বেশি গতি, তার দূরের জিনিসটার গ্যালাক্সিটার যদি গতি বেশি হয়, তার মানে সে একটা বিস্ফোরণের মধ্যে ছড়াতে শুরু করেছে। সেটা যদি চিরকাল সমান গতিতে ছড়িয়ে যেত, তাহলে এই ঘটনাটা আমরা দেখতে পারতাম না। সে নিশ্চয়ই বিস্ফোরণের মাধ্যমে ছড়াতে শুরু করেছে, যার ফলে তার সবচেয়ে দূরের একটা গতিটা বেশি, যেটা বেশি দূরত্বে বেশি গতিশীল গ্যালাক্সি সেটা দূরে গেছে, এবং কম গতিশীল গ্যালাক্সি কাছে রয়েছে। তার মানে তুমি বলতে চাইছো যে আমরা যেটা বিগ ব্যাং থেকে জানি, অর্থাৎ কোনো কিছু একটা শুরু হয়েছে একদম প্রথম একটা বিস্ফোরণ থেকে, এবং তারপর থেকে সবাই তার মতন করে যাচ্ছে, কিন্তু যার গতি বেশি সে দূরে গেছে, সে দূরে চলে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা এভার এক্সপ্যান্ডিং ইউনিভার্সের একটা কনসেপ্ট পেয়েছিলাম, এবং সেখান থেকে এটাও জেনেছিলাম যে এই যে গ্যালাক্সি গুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে, সেগুলো আবার শুধু সরে যাচ্ছে না, মানে অ্যাক্সিলারেটিং পেসে সরে যাচ্ছে। এইটা আবার লেটেস্ট ব্যাপার, এটা পরে আসে, এটা পরে আসে। আচ্ছা, এটা পরে আসে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হাবল এটার বলার পরে এই এখান থেকে ওই বিস্ফোরণের একটা কনসেপ্ট এলো মনে, সবাই অনেকে ভাবতে শুরু করলো। যেটা 1930 সালে ওই জর্জ লামায়েত্রে, যাকে আইনস্টাইন বলেছিলেন, তিনি এবার কাজ পেলেন, বলেন আমি তো বলেছিলাম আমার প্রাইম অ্যাটম থেকে এই ইউনিভার্স ছড়াতে শুরু করেছে। তো তার কথাটাই প্রায় এখন সঠিক বলে হলো। তখন এই ব্যাপারটা বিভিন্ন কাগজে পত্রে এটাকে এটা ছড়াতে শুরু করলো। জর্জ গ্যামো প্রথম এটাকে আইনস্টাইনের তত্ত্ব দিয়েই ব্যাখ্যা করার চেষ্টা করলেন, যে প্রথম ঘন একটা শক্তির স্যুপ মতন তৈরি হয়েছিল, প্রাইমেভাল স্যুপ, ঘন এনার্জির স্যুপ একটা। সেই এনার্জির স্যুপ থেকে আস্তে আস্তে বস্তুখণ্ড তৈরি হতে শুরু করে। আইনস্টাইনের যেটা E=mc², যে আমরা এই বলি যে এনার্জির কনডেন্স ফর্ম হচ্ছে বস্তু, আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী উনি এটাকে লাগালেন জর্জ গ্যামো, যে ওই বিস্ফোরণের পর এই ঘন শক্তি যে স্যুপ, প্রাইমেভাল স্যুপ বা ঘন শক্তির স্যুপ, সেইটার থেকে আস্তে আস্তে বস্তুখণ্ড তৈরি হতে শুরু করে, এবং তারপর থেকে এইসব গ্যালাক্সি ট্যালাক্সি, তারা ইত্যাদি ইত্যাদি সব শুরু হতে। তো এইটা 1950 সালে ওই আপনার ফ্রেড হয়েল বলে একজন বড় বিজ্ঞানী, হয়েল নার্লিকার তত্ত্ব আমরা জানি, জয়ন্ত বিষ্ণু নার্লিকার। এই হয়েল এবং নার্লিকার একই, ওনারা ভাবতেন, ওনারা এখনো লাস্ট পর্যন্ত ওইতেই রয়ে গেছেন যে না, এটা সমান গতিতেই ছড়াচ্ছে, এই নয় মানে জোরে। সেটা সম্পূর্ণই ডিসকার্ডেড হয়ে গেছে বেশিরভাগ জায়গায়, কিন্তু ওনারা এই তত্ত্বে ছিলেন। হয়েলকে 1950 সালে টেলিভিশনে একটা ইন্টারভিউতে হয়েলকে তা জিজ্ঞেস করা হয়, যেরকম জর্জ গ্যামো এরকম বলেছেন, যেরকম আইনস্টাইনের তত্ত্ব উনি দিয়ে বলেছেন, যেরকম একটা এরপরে বিস্ফোরণের পরে শুরু হয়েছে। হয়েল তখন বলেন হ্যাঁ, এই একটা বিগ ব্যাং এর মতন ব্যাপার, একটা বিরাট, আমেরিকানদের যেরকম ভাষা, ইট ওয়াজ আ বিগ ব্যাং,
হ্যাঁ, উনি মস্করা করেছিলেন ওটাই। তার থেকেই ওইটাতেই সাংবাদিকরা কিন্তু বিগ ব্যাং কথাটাকে সবাই মিলে ধরে নিল, আজকে ওটাকে বিগ ব্যাং থিওরি বলা হয়। আচ্ছা, ঠিক আছে, হাওয়েল যেটাকে মক করেছিলেন ব্যাপারটাকে, হ্যাঁ। ওইটাকেই আজকে মানে বিজ্ঞানে অনেক মজার জিনিসও থাকে, হ্যাঁ, হ্যাঁ, লোকে উপভোগ করতে পারে। সেই তো এইবার সেই বিগ ব্যাং থিওরি অনুযায়ী কি হলো যে একটা কেন্দ্র থেকে বিস্ফোরণ হয়ে আজকের দিনে গ্যালাক্সিগুলো ছড়াতে শুরু করেছে। এই পর্যন্ত আমরা জানতাম যে এইটা তুমি এবার অ্যাক্সেলারেটিং ইউনিভার্সের জায়গায় গেলে এইটাতে আমি এবার আসছি। এইটা হচ্ছে, তুমি এই মনে আছে তোমার এই বইটা আমি 2005 সালে ছাপানো হয়েছে। 1994 থেকে 98 পর্যন্ত দুই দল সায়েন্টিস্ট অস্ট্রেলিয়াতে, অ্যাকচুয়ালি তিন দল সায়েন্টিস্ট আর কি, দুই দলের নামটা বেশি হয়। অস্ট্রেলিয়াতে ব্রায়ান স্মিথ বলে একজন প্রফেসর ব্রায়ান স্মিথ, এবং আমেরিকাতে সল পারলমাটার বলে আরেকজন। এই দুজনের নেতৃত্বে তোমার ওই দুটো টিম একই অবজারভেটরিতে, ব্রায়ান স্মিথ তার সুন্দর ওই ইউটিউবে তার নোবেল বক্তৃতাটা আছে, খুব সুন্দর বক্তৃতা, শুনতে পারো। সেই বক্তৃতাতে উনি বলছেন তখন আমাদের দিনে, মানে আমাদের এই মোবাইলগুলোতে যে পরিমাণ মেগাপিক্সেলের ক্যামেরা থাকে তার থেকে অনেক দুর্বল ক্যামেরা, সেই বিরাট বড় টেলিস্কোপিক ক্যামেরা তার থেকে অনেক দুর্বল, ঠিক আছে, সেই নিয়ে তারা কিন্তু অবজারভেশন করছেন। করে করে ওনারা দেখতে চাইছিলেন যে এই যে বললাম যে বিশ্ব ছড়াতে শুরু করেছে, বিশ্ব কি থেমে যাবে নাকি ওই ছড়াতেই থাকবে, এর একটা চাই। তো দেখা গেছে যে মানে এটা হলো ওই আবার যেমন তুবড়ির উদাহরণটা দিলে, ওটা যেমন তুবড়ির ফুলকিটা মানে উঠে আবার ফিরে আসে, উঠে কোথাও একটা কিন্তু থেমে যায়, থেমে গিয়ে আবার ফিরতে থাকে, তার কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ তাকে টানে। এবার বিশ্বের টোটাল মাধ্যাকর্ষণটা যদি ওকে থামাবার মতন যথেষ্ট হয় তাহলে ও ফিরে আসবে, আর যদি তা না হয় তাহলে ছড়াতে থাকবে। এটাই হলো মোদ্দা কথা, একদম সহজ। তো এই মাধ্যাকর্ষণটা দেখা গেছে এই পুরনো বইটাতে আমি এটা লিখেছিলাম, এইখানে কমিয়ে দিয়েছি এই জিনিসটা। এটাতে দেখা গেছে যে যদি, আচ্ছা এই এটাতে আমি যাচ্ছি না, অঙ্কের জায়গাটা এখন যাচ্ছি না, কারণ বইগুলো তো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে দিয়ে কিন্তু সবাই কি আমাদের ইচ্ছে যে আপনারা এটার ভিতরে ঢুকুন, একটা পডকাস্টে সব বলে দেওয়া সম্ভব নয়, আমি অঙ্কের মধ্যে ঢুকছি না। একটা নির্দিষ্ট পরিমাণ সামান্য একটু মানে মাস আমরা কম পাই, মানে বিশ্বব্রহ্মাণ্ডের যে মাসের ঘনত্ব আমরা পাই এখন, এই ঘনত্বের একটা সামান্য আরেকটু মাস যদি বেশি হয় তাহলেই কিন্তু হিসেব অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড আবার ফিরতে শুরু করবে। এই মাসটা খুব সামান্য। বিজ্ঞানীরা বলছেন যে তা তো তাহলে তো ফিরবেই, তার কারণ আমরা কতটুকু দেখতে পাই পৃথিবীর, আমরা তো ব্ল্যাক হোল থেকে আলো আসে না, ব্ল্যাক হোলটা বড় বড় মানে আমাদের এই জগতের থেকে অনেক বড় মাস, যেগুলো মহাজাগতিক ধুলো সেখান থেকে কোনো আলো আসে না, ঠিক আছে, অনেক মানে বিশ্বব্রহ্মাণ্ডের বেশিরভাগ জায়গাটা তো আমরা দেখতে পাই না, যেটা এখন ডার্ক ম্যাটার বলা হয়, ডার্ক ম্যাটার, যেখান থেকে আলো আসে না, তাহলে সেইটা তো আমাদের দৃশ্যমান ব্রহ্মাণ্ডের থেকে অনেক বেশি অংশ তার মধ্যে রয়েছে। তাহলে ওইটুকু যদি ডিফারেন্স হয় তাহলে তো ডেফিনেটলি বিশ্বের মানে ব্রহ্মাণ্ডের তোমার মাধ্যাকর্ষণ ওকে আটকে দেবেই। এইটুকু যদি মাত্র গ্যাপ ছিল তাহলে আমরা যতটুকু দেখি যাতে অনেক বেশি আমরা দেখতে পাই না, তার মাস অবশ্যই এর থেকে বেশি হবে এবং সেটা ওকে আটকে দেবে, এটাই বৈজ্ঞানিকরা বলেন। এইটাই ওই দুটো টিম খুঁজতে চেষ্টা করছিল যে কত মানে তারা দেখতে চেষ্টা করছিলেন যে গ্যালাক্সিগুলোর গতি কমে আসার এটা রেটটা কত, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা ডার্ক ম্যাটারের মাস রয়েছে। ওটা হিসেব করবেন না যে ওটা গতিটা কত কমছে, এক্সপ্যানশনের মানে প্রসারণের গতিটা কত দূর কমছে, সেইটা পেলেই ওই বাকি মাসটার হিসেবটা করা যাবে। দুটো টিমই অদ্ভুত ব্যাপার, ব্রায়ান স্মিথ বলেছে আমরা বুঝতে পারছি না দুটো টিম আলাদা করে কি করে আমরা ভুল করব। আমরা দেখলাম গতি কমা দূরের কথা, দূরের গ্যালাক্সিগুলো আর গতি বেড়ে যাচ্ছে, অ্যাক্সিলারেশন হচ্ছে। এইটা 1998 সালে ওনারা প্রকাশ করলেন এই জিনিসটাকে, যে এই ব্যাপারটা অদ্ভুত ব্যাপার, আমরা তো গতি কত কমছে সেটার জন্য আমরা শুরু করেছিলাম, দেখছি গতি বেড়ে যাচ্ছে, এই তো অদ্ভুত। আচ্ছা আমরা ভুল করে থাকতে পারি, অন্য টিম দুটো আর একই ভুল করবে, তারা তো আলাদা স্টাডি করেছে, তারা কি করে এই একই ব্যাপার ভুল করছে। তো এইটা করতে করতে অনেক ক্যালকুলেট করে তারা বললেন যে না, সত্যি সত্যি অ্যাক্সিলারেটিং হচ্ছে, মানে মানে আরো বেশি গতিতে এক্সপ্যান্ড হচ্ছে। ওরা দেখতে চাইছিলেন যে ছড়ানোর গতিটা কমে আসছে কিনা, কতটা জোরে কমছে, ছড়ানোর গতিটা বেড়ে যাচ্ছে, মানে ওরা যা খুঁজতে চেষ্টা করছিলেন তার উল্টো পেলেন, ছড়ানোর গতিটা বেড়ে যাচ্ছে।
তখন ওই অ্যাক্সিলারেটিং ইউনিভার্সের কনসেপ্ট শুরু হলো, যে বিশ্বের প্রসারণের গতি বেড়ে যাচ্ছে সময়ে। এইটা কি করে ব্যাখ্যা করা যাবে? এটা 98 কথা। 98 কথা। এইটা আমি এখানে ব্যাখ্যা করেছি, কিন্তু এই পুরোনো বইটাতেও ব্যাখ্যা করেছি। যাই হোক, সেটা পরে আসছি। তাহলে এইবার আইনস্টাইন যে বলেছিলেন যে ওই জায়গায় জায়গায় হয়ে থাকবে, গ্যালাক্সিগুলো আটকে থাকবে, ফ্রিডম্যান তখন বলেছিলেন, আলেকজান্ডার ফ্রিডম্যান বলেছিলেন এটা আটকে থাকা সম্ভব নয়, যেরকম সব কোলাপস করে যাবে। আইনস্টাইন তখন একটা অদ্ভুত যুক্তি দিয়েছিলেন, যে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বলে উনি একটা তৈরি করলেন ওনার ওই অঙ্ক টঙ্ক করে, যে এই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট একটা বিকর্ষণ শক্তি, যেই বিকর্ষণ শক্তিটা ওদেরকে আটকে রাখবে। ও, পরবর্তীকালে আইনস্টাইন বলেছিলেন ইট ওয়াজ দ্য বিগেস্ট ব্লান্ডার অফ মাই লাইফ। অর্থাৎ এটা আমার একেবারেই ঠিক নয়। এটা একদম ঠিক না, আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আইনস্টাইন বলেছিলেন। মানে আবার এইগুলোর মধ্যে দিয়ে এগুলো শুনতে শুনতে সবাইকে এটাই একটু সচেতন হয়ে যাওয়া, যে আইনস্টাইনের মতো মানুষ কিন্তু জিভ কেটে নিজের ভুল স্বীকার করছে, তাহলে ভুলটা হতে পারে। শুধু তাই নয়, আইনস্টাইনের মতন মানুষ, মানে আইনস্টাইন যেটা আবিষ্কার করেছেন, যেটার উপর আজকে আমাদের বিজ্ঞান দাঁড়িয়েছে, রিলেটিভিটি তত্ত্ব, আইনস্টাইন কিন্তু এটাকে তত্ত্ব বলেননি, এটা হিউরিস্টিক মানে সম্ভাব্য তত্ত্ব বলেছেন। কোনো এরা মানে এত বড় বৈজ্ঞানিকেরা, তাদের মধ্যে অন্যরকম লোকও আছে, যাই হোক তাদের কথা আমি বলবো না, কিন্তু যারা সত্যিকারের সৎ ভালো বিজ্ঞানী, তারা কিন্তু নিজেদের সবসময় মানে আমি যে বলছি এটা সঠিক, তোমাদের মেনে নিতে হবে, এটা কখনো জোর দেন বলেন না। বিদ্যা দদতি বিনয়ম। বিনয়ম, একদম বিদ্যা দদতি বিনয়ম, ঠিকই কথা, এই ব্যাপার। যাই হোক, তো এরপরে ওই ব্রায়ান স্মিথও তার ওই লেকচারে বলেছেন যে আমরা কোথাও বুঝতে পারছি না, আমাদের কোথায় ভুল। আমি এই ব্যাপারটা নিয়েই তখন ওই বইটাতে লিখেছিলাম, যেটা আমার মনে হয়েছিল সেইটা আমি এবার দেখাচ্ছি, যেটা অ্যাক্সিলারেটিং ইউনিভার্সের ব্যাপারে বদলে কেন আমি তার উল্টো দিকে যেতে চাইছি। এইটাই হচ্ছে এই অ্যাক্সিলারেটিং ইউনিভার্সের তত্ত্ব, এবং এটাই তোমার মেন প্রতিপাদ্য বিষয়, যে না এটা অ্যাক্সিলারেটিং ইউনিভার্স নয়। ওই আগে বৈজ্ঞানিকেরা যা বলেছিলেন সেটাই ঠিক, ওনারা যেটা খুঁজতে চাইছিলেন সেটাই ঠিক, আচ্ছা। যেটা খুঁজে পেয়েছিলেন সেটা ঠিক নয়। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে তোমরা একটু ভালো করে বোঝো। তখনই বলেছিলে তুমি অলরেডি লেখা। ওটাতেও বলেছি ওনারা যেটা দেখতে চাইছিলেন সেটাই সঠিক ছিল। আচ্ছা, এইটা একটু ভালো করে বোঝাও। ওটা কমে আসছে, প্রসারণের গতিটা কমছে কিভাবে, সেটা হচ্ছে এখানে তিনটে, এটা তাতাই এঁকেছে এই ছবিটা, তিনটে গাড়ি এখানে আমি দেখিয়েছি। এই একটা গাড়ি সবচেয়ে বেশি গতিশীল, তারপরে গাড়িটা কম গতিশীল, এবং এই শেষ গাড়িটা আমরা এটাতে রয়েছি, এইটা সবচেয়ে কম গতিশীল। ঠিক আছে, এইবার আমরা এগোচ্ছি, এগোতে এগোতে এই গতিশীল গাড়িটা সবচেয়ে বেশি আগে যাচ্ছে, কম গতিশীল গাড়িটা মাঝামাঝি জায়গা, আমরা সবচেয়ে পিছিয়ে রয়েছি। এবার দূরে একটা এইখানে ওই টোল বুথ দেখা যাচ্ছে। এবার টোল বুথ দেখা গেলে সবাই ব্রেক মারতে শুরু করবে, এই সবাই একসঙ্গে ব্রেক মারতে শুরু করলো। তাহলে যে গাড়ির সবচেয়ে বেশি গতিশীল ছিল সে ব্রেক মারছে, মাঝের গাড়িটা ব্রেক মারছে এবং আমরাও ব্রেক মারছি, দুজনে সবাই যদি ব্রেক মারার সময়টা শুরু করি, তখন কি হবে, আমরা সবচেয়ে মানে দ্রুত পেছোবো, আমরা সবচেয়ে দ্রুত করবো, মানে থামবো, আমাদের এগিয়ে যাওয়ার গতিটা সবচেয়ে দ্রুত কমবে, এবং মাঝের গাড়ির গতিটা তার থেকে একটু বেশি কমবে, একদম সবচেয়ে গতিশীল গাড়িটা সবচেয়ে কম কমবে, মানে আমাদের গাড়িটা সবচেয়ে স্লো যাচ্ছিল, সেই জন্য আমাদের গাড়িটা তাড়াতাড়ি থামবে, আর যে গাড়িটা সবচেয়ে বেশি জোরে যাচ্ছিল তার থামতে বেশি দেরি হবে। এটাই বলতে তারপরে তাহলে এইবার যদি আমি তখন দেখি, তখন কি দেখবো, এই গাড়িটা কিন্তু আমাদের তুলনায় অ্যাক্সেলারেট করছে, ত্বরণ হচ্ছে, এইটাই আমরা দেখবো। কিন্তু আসলে ও থামছে, ও এইখানেই হচ্ছে মেইন আমার প্রতিপাদ্য। হ্যাঁ, মেইন ব্যাপার, আমার প্রতিপাদ্যটা মেইন এখানে, যে আমরা এই গ্যালাক্সিটাতে রয়েছি, এই গ্যালাক্সিটা আমাদের দূরের গ্যালাক্সিটা বিগ ব্যাং থিওরি যদি ঠিক হয়, তাহলে দূরের গ্যালাক্সিটা বেশি গতিশীল, মাঝের গ্যালাক্সিটা তার থেকে কম গতিশীল কিন্তু আমাদের থেকে বেশি গতিশীল। তাহলে আমরা যখন ওই দুটোকে কম্পেয়ার করছি, তখন এইটাকে অ্যাক্সেলারেট করছে কেন দেখছি, তার কারণ ও সবচেয়ে বেশি গতিশীল ছিল, ও থামতে চেষ্টা করছে, ওর মহাজাগতিক মাধ্যাকর্ষণের ব্রেক যখন লাগছে, তখন ওর থামার গতিটা আমাদের থেকে কম। এই ব্যাখ্যাটা কিন্তু খুব মানে সুন্দরভাবে নবরং দিয়েছে, এবং এটা আমি তোমাকে অনুরোধ করেছি তুমি আরো 2 মিনিট এটা আরেকবার করে বোঝাও, কারণ এটা সত্যি এটা এমন জিনিস যেটা সাধারণভাবে মানুষ বুঝতে পারলেই বুঝতে পারবে যে কেন এই এভার অ্যাক্সিলারেটিং এক্সপ্যান্ডিং ইউনিভার্সের কনসেপ্টটাকে তুমি ভুল বলে বলছো। এইটা বলো। এখন সবাই ওটাকেই ধরে নিয়েছে, সেই সময় এই
সাহস রাখতে কারণ এইটা তো রেভলিউশনারি কনসেপ্ট, যে কনসেপ্টটা নব দিচ্ছে এখন, এইটা একটু ভালো করে আরেকবার বলুন। হ্যাঁ, মানে সর্বসাধারণ এইখানে তিনটে গাড়ি আমি দেখছি। একটা গাড়ি সবচেয়ে গতিশীল, এই গাড়িটা তার থেকে কম গতিশীল, আমাদের গাড়িটা সবচেয়ে কম গতিশীল। এবার আমরা যখন এই তিনজনে এগোচ্ছি, এ সবচেয়ে বেশি, এর গতিটা সবচেয়ে বেশি। দূরে একখানা দেখা গেল টোল বুথ আসছে, তখন তিনজনেই ব্রেক মারতে শুরু করলো। ব্রেক মারলে কি হলো, যে সবচেয়ে গতিশীল গাড়িটা, তার থামার গতি সবচেয়ে কম, সে সবচেয়ে পরে থামবে। যে মাঝামাঝি গাড়িটা, সে তার থেকে তাড়াতাড়ি থামবে। আমরা সবচেয়ে তাড়াতাড়ি থামবো, সবচেয়ে আগে থেমে যাবে। সবচেয়ে আগে থামবো, কারণ আমাদের গতি সবচেয়ে কম ছিল। এবার আমার দৃষ্টিতে যে আমি ওইটাকে দেখি, তো ওকে দেখবো, ওর যেন এগোচ্ছে। ও যেন আরো বেশি গতি, আমার থেকে ওর ত্বরণ হচ্ছে বেশি, অ্যাক্সিলারেশন হচ্ছে। আসলে ও কিন্তু এগোচ্ছে না, না। মানে ও কিন্তু অলরেডি ব্রেক ও চেপেছে। ব্রেক চেপেছে, ওরও মন্দনী হচ্ছে, Deceleration হচ্ছে। ডিসেলারেশন হচ্ছে, হ্যাঁ। আমি ওকে অ্যাক্সিলারেশন হচ্ছে ভাবছি, হ্যাঁ। ভাববো। তাহলে বিগ ব্যাং থিওরি যদি সঠিক হয়, তাহলে দূরের গ্যালাক্সি তার গতি বেশি, তারপরে গ্যালাক্সি তার গতি কম, যেটা হাবল দেখেছিলেন, এবং আমাদের গতি সবচেয়ে এটা কম। সুন্দর করে বোঝা গেল। এইবার যখন মাধ্যাকর্ষণের ওটা লাগছে, সবার উপরে প্রযোজ্য হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, তখন যে দূরের গ্যালাক্সি যার গতি বেশি, সে তার থামার গতি সবচেয়ে কম, ফলে আমার চোখে তার ত্বরণ হবে। এই যে ঘটনাটা আমার চোখে নব তার ভালো acceleration করে বুঝিয়ে বললো, আমি এটাকেই যুগান্তকারী জিনিস এই জন্য বলতে চাইছি যে স্টিফেন হকিং এর মতন বিজ্ঞানী, যিনি পিএইচডি করেছিলেন যে টপিকের উপরে, সেই টপিকটা ছিল হচ্ছে অন দ্য এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স। এই এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্সটা কিভাবে হয় সেটা নিয়ে যে এতদিন ধরে এত আলোচনা, পড়াশুনো, এত পরীক্ষা নিরীক্ষা, সেটার পরে যে ধারণায় মানুষ উপনীত হয়েছিল, নব কিন্তু তার বইতে একেবারে যুক্তি দিয়ে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সেটা যে ভুল ধারণা এবং নতুন করে ভাববার যে অবকাশ এসেছে, সেইটা তার বইতে প্রমাণ করেছে। এইখানেই নবর বই। হ্যাঁ, এই বইটাতে ছিল, বইটা 2005 সালে আমি তখন পাবলিশ করেছিলাম, ওই পারিজাতি পাবলিশ করিয়ে দিয়েছিল। এবং 2011 সালে এনারা নোবেল প্রাইজ পান এই অ্যাক্সিলারেটিং ইউনিভার্সিটি তত্ত্বের হয়ে। এবং নোবেল বক্তৃতাতে, ওই নোবেলের যখন ওই নোবেল কমিটির যে বক্তব্য রাখেন, তিনি বলেছিলেন যে এই ব্যাপারটা একটা যুগান্তকারী ব্যাপার। ওনারা খুঁজতে চেষ্টা করেছিলেন যে এটা থামছে কত জোরে, কিন্তু ওনারা দেখলেন যে এটা অ্যাক্সিলারেট করছে। এইটা একটা নতুন দিগন্ত খুলেছে বিজ্ঞানের, এবং পুরো বিজ্ঞানীদের সমস্ত কনসেপ্টগুলো ঘেঁটে গেল এটাতে। এটা তো অদ্ভুত ব্যাপার। তখন আবার সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের, যেটা আইনস্টাইন নিজেই ডিসকার্ড করেছিলেন, নিচেই বাতিল করেছিলেন, সেইটাকে আবার নিয়ে এসে হাজির করা হলো যে না, এই তো তাহলে ঠেলছে, আইনস্টাইন ঠিকই বলেছিলেন, এই সমস্ত অদ্ভুত কথাবার্তা শুরু হলো। আমি এই বইটাতে ওই একই কথা লিখেছি যে মোটেই ঠেলছে না, মোটেই তারা অ্যাক্সিলারেট করছে না। আসলে আমরা তাদেরকে অ্যাক্সিলারেট করতে দেখছি, তার কারণ তাদের থামার গতিটা সবচেয়ে কম, আমাদের থামার গতিটা বেশি। আচ্ছা, তাহলে নব তুমি যে এই যে নতুন যে থিওরিটা দিচ্ছ তোমার বইতে, যেটা সত্যি রেভলিউশনারি, তাহলে এটার কি আমাদের অ্যাস্ট্রোনমির ফিল্ডে, মানে বা কসমোলজির ফিল্ডে, তুমি কি মনে করো যে একটা বড় ইম্প্যাক্ট নিয়ে আসতে চলেছে আগামী দিনে? তাহলে এখানে একটা জিনিস বলি, কয়েক মাসের ব্যাপার, যেটা অলরেডি এখন এই নিয়ে এইটা আবার একটা কথা, এই ইউটিউবে আপনারা পেয়ে যাবেন যে গত কয়েক নয়, 2025-এর বোধহয় লাস্টের দিকে একটা অবজারভেটরি থেকে এরপরে দেখা গেছে যে না, সত্যি অ্যাক্সিলারেট করছে না, তারা ডিসেলারেশনই করছে। যেটা দুবার আমি লিখেছি, ওরা কিন্তু অবজার্ভ করেছে। আলটিমেটলি আমার এটা ভিন্ডিকেটেড হচ্ছে। এখনো পর্যন্ত তারা বিভিন্ন অনেকগুলো, এখনো তারা নিজেরা এখনো ওটাকে সেই সিদ্ধান্তে উপনীত হননি। তারা 3-4 রকম ভাবে সেটাকে দেখছেন। আমি নিজেও ইউটিউবে এরকম হ্যাঁ, ইউটিউবে দিয়েছে, এবং 3-4 রকম ভাবে তারা দেখছেন। যে তার মধ্যে 2-3টে অবজারভেশনে তারা হয়েছেন, কনফার্ম হয়েছেন যে সত্যি এটা থামছে, ঠিক আছে, সত্যি এটা ডিসেলারেট করছে। কিন্তু আরো তারা স্টাডি করার জন্য তারা আরো এখনো পর্যন্ত ওটাকে ডিক্লেয়ার করছেন না, মানে দৃঢ়ভাবে বলছেন না। কিন্তু তারা 3বার এটাকে করেছেন, বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেছেন যে না, এটা থামছে। যেটা আমি ওখানে, আমার বক্তব্যটা এইসব, আমি তো সব যন্ত্রপাতি নিয়ে কিছু দেখিনি, আমি সাধারণ অঙ্কের দিক দিয়ে দেখছি, এবং স্কুল লেভেলের অঙ্ক, এই স্কুল লেভেলের অঙ্কের থেকেই বোঝা যাচ্ছে যে তারা ডিসেলারেট করছে। আমার যেটা অবাক লাগছে, এটা তো মোটামুটি কমন সেন্স, যেটা তুমি এখানে বোঝাচ্ছ। এই এত বৈজ্ঞানিকরা এই ব্যাপারটা তাদের মনে হলো, এইটা আমি বুঝতে পারছি না, এটা সত্যি আমি বুঝতে পারছি না। এটাও আমার একটা অদ্ভুত লাগে, হয়তো আমিও বা কোনো ভুল করছি,
এটা আমি বলতে না, পারি। এটা যেহেতু আমরা আবার এই যে রেকর্ডিংটা হচ্ছে এটা আইআইটি খড়গপুরের রিসার্চ পার্কের মধ্যেই হচ্ছে, আমাদের রিসার্চ পার্কের মধ্যে যে ল্যাব রয়েছে এখানে কনসিয়াসনেস ল্যাব আমাদের তৈরি হচ্ছে, সেখানে বায়োফিজিক্স স্টুডিও আমরা সেখানে রেকর্ড হচ্ছে। তাই জন্য যারা আরো এই ফিল্ডে রয়েছেন তাদের সকলের জন্য আহ্বান যে আপনারা এই জিনিসগুলো শুনে কত বিনয়ের সঙ্গে নবারুণদা বলছেন, কিন্তু তার তো হাত পা বাঁধা, তার তো বিজ্ঞান বা মানে বৈজ্ঞানিক গণ্ডিটা যে প্রচুর ইকুইপমেন্ট ল্যাব এই সেই সেসব নিয়ে তো করছেন না। আপনারা একটু এটা শুনে চিন্তা করে হ্যাঁ, আপনারা এটা হ্যাঁ। বলুন, হয়তো আমি কোথাও ভুল করছি। এবং আপনাদের মন্তব্যগুলো যদি নবারুণের যে থিওরি আজকে আপনারা শুনলেন সেটার সপক্ষে হয়, তাহলে যেটা হতে পারে যে একদিন নবারুণ হয়তো সুযোগ পেল যে আমাদের দেশে যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সায়েন্স কংগ্রেস যেটা হয়, ন্যাশনাল সায়েন্স কংগ্রেস, সেরকম জায়গায় নবারুণ মানে আহুত হয়ে তার থিওরিটা মানে সবাইকে বলতে পারলো, সমস্ত বিজ্ঞানীকে বলতে পারলো। তো জায়ান্ট নার্লিকারের মতন বিজ্ঞানী যদি আমাদের দেশে জন্মে থাকেন, তাহলে কেন নবারুণ ঘোষাল আগামী দিনে সেই খ্যাতি সামনাসামনি হবেন না? খ্যাতি নয় আসলে, খ্যাতি বা আমি অন্য জায়গা থেকে আমার বেসিক চাহিদাটা, ফিলোসফিটা অন্য জায়গা থেকে। তুমি এটা শেষে বলবো ভাবছিলাম, আগেই বলে দিই। হচ্ছে আমরা পৃথিবীকে শূন্য দিয়েছি, শূন্যের কনসেপ্ট, আমরা পৃথিবীকে ইনফিনিটির কনসেপ্ট দেবো, এইটা আমার বাসনা ছিল আর কি। এইটা যেখানে তুমি কি সেই পূর্ণমিদ পূর্ণমদ যেখান থেকে আমরা এসেছিলাম, আচ্ছা। যেটা আমাদের উপনিষদে লেখা আছে, হ্যাঁ, যেটাতে আমি ওই যে এটা বলো, এটা সবার ভালো লাগবে। আচ্ছা, এটা আমি একটু তাহলে অন্য জায়গায় চলে গিয়ে একু বলে নিই, হ্যাঁ, তারপর আবার বলে তোমার নাও, বলে নাও, এটা তোমার সবাই- প্রশ্নে পরে আসছি। ঠিক আছে। সেইটা হচ্ছে যে প্রথমে যেটা বলতে শুরু করেছিলাম, আমাদের ভারতীয় ফিলোসফিতে যে দুটো, একটা জড় জগৎ, একটা চেতন জগৎ, এবং গোটা বিশ্বব্রহ্মাণ্ডটা হচ্ছে চেতন জগৎ। সেই চেতন জগতেরই অংশ কনভার্টেড হয়ে জড় জগতে পরিণত হয় এবং আবার জড় জগৎ থেকে চেতন জগতে ফিরে যায়, একটা ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকে। সেই বক্তব্য অনুযায়ী জড় জগৎটাও অসীম, চেতন জগৎটাও অসীম। তাহলে এবার প্রশ্ন উঠবে, তাহলে কি করে হয় ওখান থেকে চেতন থেকে চেতনে আসছে আবার ফিরে যাচ্ছে, তাহলে দুটোই অসীম কি করে হয়? এইটার শ্লোকটা, এইটা সব আমাদের ওই আচার অনুষ্ঠানে পূর্ণাহুতি দেওয়া হয়, মানেটা কেউ বোঝে না। সেটা হচ্ছে পূর্ণমাদাহ। এটা শুরু করার আগে এই যে কথাটা হলো পূর্ণাহুতি দেওয়া হয় মানেটা বোঝে না। এই ব্যাপারটা যে আমাদের ঋষি মুনি তারাও তো বৈজ্ঞানিক, এত বছর ধরে তারা স্টাডি করেছেন, তাদের কিছু ভুল আছে, কিছু ঠিক আছে। ওই যে বললাম, সেই দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে ঢুকি সত্য বলে আমি তারা কোথা দিয়ে ঢুকি। তাহলে এই মুনি ঋষিরা ভুল করেছিলেন, সেই ভুলটাকে ধরতে হবে এবং সত্যটাকেও বের করে আনতে হবে। এইটা হচ্ছে আসল কথা। মানে ভুল না আচারিতে ওতে সাধারণ সত্যনারায়ণ পুজো হচ্ছে, বাড়িতে হচ্ছে, সে হচ্ছে, তার মধ্যে পেয়ে যায়, হ্যাঁ, কিন্তু ওটাকে খোঁজার কোনো আকাঙ্ক্ষা নেই আমাদের। তাহলে এইটা হচ্ছে- ভারতীয় হিসেবে আমরা গর্ববোধ করতে পারি যে হ্যাঁ। এই ধারণাটা এত পুরনো সময় থেকে হ্যাঁ, সেই। আমাদের দেশের মানুষের মধ্যে জাগরুক ছিল ধর্ম। অথচ আমরা সেটা নবরতা বোঝাবে, হ্যাঁ। এক্ষুনি যেটা বোঝাতে হ্যাঁ। বললাম বোঝাবে, সেটা আপনারা শোনেন জানেন কিন্তু কানে ঢোকে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে যখন এটা যে পুরোহিত মশাই এসে এত পুজো করতে করতে বলছেন তিনিও জানেন বলে তার কোনো মানে তিনি আজকে পৌরোহিত্য করছেন ব্যাপারটা, তার মধ্যে বেশিরভাগ লোক সেটাও তারাও জানেন না। না, কথাগুলো আর যাদের জন্য করছেন, যারা ডেকে এই পুজোটা করাচ্ছে, ফর্দ করছে তারাও জানেন। তারাও জানে না। একটা রিচুয়াল বা একটা সংস্কার। আচার হয়ে গেছে, আচার হয়ে গেছে। আচ্ছা, এসো নবাই, এবার তুমি হ্যাঁ, ওটা ভালো করে বলো। এইটা সব এতে আপনারা শুনবেন। পরবর্তীকালে যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, পূর্ণাহুতি যজ্ঞ দেওয়া হয়, শেষ আহুতিটা, তখন বলা হবে পূর্ণমাদাহ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এবার একটু ভেঙে ভেঙে বলো। এইবার আমি সংস্কৃতটাকে বাংলা করছি। পূর্ণম আদাহ, উহা পূর্ণ, মানে দ্যাট ইজ ইনফাইনাইট, ওটা অসীম। পূর্ণম ইদং, এইটা অসীম, মানে ওই চেতনার জগৎ চেতন আর- জগৎটাও অসীম, আর জড় অচেতন জগৎটাও জগৎটাও। অসীম। এই জগৎটাও অসীম, ওই জগৎটাও অসীম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে, অসীম থেকে অসীমের জন্ম হয়, অসীমের উদয় হয়। পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণমেব অবশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই পড়ে থাকে। এই কথাটা তারা বলতে পেরেছিলেন। কত বড় একটা ম্যাথামেটিক্যাল কথা, কত বড় একটা গাণিতিক কথা, এটা বলতে পেরেছিলেন। আজকের গণিতে আমরা জানি ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যারা বলছেন সেটাও ইনফিনিটি। এইটা কিন্তু আমাদের বিজ্ঞান আজকে বলে না, বলে ইজ ইট আনডিফাইন্ড, কিন্তু তারা বলেছিলেন যে পূর্ণ থেকে পূর্ণ নিলে সহজ। আমি কিন্তু বুঝি না কেন বলে না। ওই ইকুয়েশনের দুটো দিক তো, এই ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, যদি এই ইনফিনিটিকে এদিকে নিয়ে যাও তাহলে ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হয়ে যায়।
ইকুয়েশনটা উল্টে আর দিলেই তো কি হয়। সুন্দর করে জড় এবং চেতন জগতের ব্যাপারটাও এই সংস্কৃত শ্লোকে ধরা আছে। সেটার কারণ হচ্ছে পূর্ণমদ, সেজন্য নর শব্দ রূপের মতন, আর পূর্ণমিদম মানে ফল শব্দ রূপের মতন, অর্থাৎ জীব জগৎ এবং মানে জড় জগৎ, এই দুটো জিনিসই যে পূর্ণ, এবং পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলে পূর্ণই পড়ে থাকে, এটা আপাত দৃষ্টিতে ধাঁধা বলে মনে হলো, এটাই কিন্তু সত্যিকারের সত্যি কথা। ঠিক আছে, এইবার আমি সেখান থেকে এসে এই চেতন যেটা বলছো যে কেন মানুষ ওই তাহলে আমি এবার আমার ফিলোসফিতে যাই, যে তাদের ফিলোসফি থেকে কোথায় আমি ভুল বলে মনে করি, কোনটা সঠিক বলে মনে করি, আমি তো তাদের সেটাকে ইয়ে করছি। সেটা হচ্ছে এটা অবশ্যই এইটা একদম এইটা নিয়ে আরেকটা পুরো পডকাস্ট হবে। এই যে এই চেতন, এখন চেতনা, এই শুধু এই ছোট্ট অংশটুকু আমি শুধু এখানে বলে দিচ্ছি। আমরা ভূমিকা হিসেবে দিয়ে রাখছি, আপনারা একদম যাতে সেটা হচ্ছে যে মানুষ যখন ঈশ্বরের কল্পনা করে, ভগবানের কল্পনা করে, নানা রকম হতে পারে। মানে ধরে নিন খুব প্রিমিটিভ মানুষ প্রিমিটিভ ভগবানের কল্পনা করেছে, আর আমাদের দেশের মুনি ঋষিরা অনেক দিন চিন্তা করতে 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 পরমাত্মার কল্পনা করেছে। যাই করে থাকুক, যেই কল্পনা করবে সে কিন্তু নিজের মস্তিষ্ক দিয়ে করবে। তো মানুষ তো নিজের মস্তিষ্ক দিয়ে কল্পনা করবে, নিজের মতন করে কল্পনা করবে। আমি দার্জিলিংয়ে গেছিলাম এক সময় দুর্গাপুজোর সময়, দেখি সমস্ত দুর্গার নাক ছোট নাক এবং টানা চোখ, মানে ওই ওখানকার মঙ্গলয়েড ফিচার, দার্জিলিং এর মতো লোকেদের মতন দুর্গা। তার মানে কি, মানুষ ঈশ্বরের মূর্তি নিজের মূর্তিতে বানায়। যিশু খ্রিস্ট তো কালো, ও তো ইহুদি, মধ্যপ্রাচ্যের ইহুদি, তার রং তো কালো হওয়ার কথা, মানে কালো মানে ব্রাউন আমাদের মতন হওয়ার কথা, কিন্তু তাকে ফর্সা ওই সাহেবদের মতন দেখানো হয়। তার কারণ খ্রিস্ট ধর্ম ইউরোপে বেশি হয়েছে। তাহলে মানুষ ঈশ্বরকে নিজের মতন করে ভাবে। মানুষ যখন চেতনা, নিজের চেতনাটাকে দেখে, আমি চেতন, আমি এগুলো করছি, মানুষ যদি ঈশ্বরকে কল্পনা করে তাহলে সেটাকেও চেতন ভাববে। এটাই তো খুব স্বাভাবিক। আমার এইখান থেকে এইবার বিশ্বব্রহ্মাণ্ডকে ওনারা যেভাবে দেখেছিলেন, সেখানে আমি কোনো ভুল দেখি না। এত বড় একখানা ম্যাথামেটিক্যাল জিনিস তারা দিয়েছেন, এটার মধ্যে আমি সঠিক বলে মনে করি জিনিসটাকে, কিন্তু সবটাকেই আমাকে সব কি আর অভ্রান্ত বলে ধরে নিতে হবে এটা তো নয়। কেন তারা ভাবলেন এরকম, আবার আমাকে চিন্তা করতে হবে কেন এরকম চেতন ভাবতে গেলেন কেন। তার কারণ তারা নিজেরা চেতন, আমি নিজে চেতন। আমি যদি চিন্তা করি তাহলে আমি ওটাকে চেতনই ভাববো। জড়জগৎ বলে আলাদা ভাববো, চেতন জগৎ হয়ে জড়জগৎ, চেতনার প্রভাবে জড়জগৎ তৈরি হয়। তো জড়জগৎ তার ইচ্ছা ছাড়া কিছু হয় না, এই ইচ্ছাময়ী তারা, তুমি এই সমস্ত ভাববো। আসলে নিউটনের পরবর্তী এর থেকে আজ পর্যন্ত এই 300-400 বছর ধরে আমরা ব্যাখ্যা করতে শিখেছি যে কিচ্ছু এরকম করে ভাবার দরকার নেই। জড়জগৎ দিয়ে দিব্যি জড়জগৎকে ব্যাখ্যা করা যায়। কেন আমি বাবার মতন দেখতে জন্য জন্মান্তরের, দাদুর মতন দেখতে তার জন্য জন্মান্তরে যাওয়ার কোনো দরকার নেই। সেগুলো সমস্ত আজকাল ডিফাইন্ড হয়ে গেছে। আমাদের কোষে কোষে কিভাবে আমরা এগুলো সমস্ত লেখা থাকে, সব আমরা জানতে পেরে গেছি, সব মিলে যায়। কিভাবে কেন আমরা বাবার মতন, দাদুর মতন, ঠাকুর দাদার বংশে কেউ এসে জন্মান না, জন্মান্তর ভাবে হয় না। তো এইগুলো সব আমরা আজকে জানি, যেখানে আরো জানতে 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 ঈশ্বরের জায়গাটা কিন্তু ছোট হয়ে আসছে। আমরা সবই জড়জগৎ দিয়েই ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আজকের দিনে সব এখন জড়জগৎ দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি। কিছু কিছু জায়গা এখনো আনএক্সপ্লোর্ড রয়েছে, সেগুলোকে ঈশ্বরবাদীরা বলেন ওই তো অমুকের জায়গায় ঈশ্বর, ওই ঈশ্বরে, ওই আমি জানি একদিন আস্তে আস্তে মানুষের যত জ্ঞানের উন্মেষ হবে, ঈশ্বরের প্রয়োজন পড়বে না। কারণ মানুষ গড়েছে দেবতা, দেবতা গড়েনি মানুষ কোনো। ঠিক আছে, মানুষই কিন্তু ঈশ্বরের তৈরি করেছে। এবং বাঘের ঈশ্বর নেই, গরুরও ঈশ্বর নেই, মানুষেরই ঈশ্বর আছে। মানুষ চিন্তা করতে পারে, তাই ঈশ্বর বানিয়ে কেউ একটা এরকম সব করছে বলে ভাবে, এখান থেকে মানুষ ঈশ্বরের জায়গায়। তবে একটা কথা তোমাকে মানতেই হবে, যদিও এথিস্টের দৃষ্টিকোণ থেকে তুমি যেটা বলছো সেটাই ঠিক, কিন্তু একটা কথা তোমাকে এটা মানতেই হবে যে আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের কাছে কিন্তু একটা জড় জিনিসেরও সমান দাম। আমরা বহু জায়গায় দেখি না যে একটা পাথরকে পুজো করা হচ্ছে, তাই না, বা একটা গাছের গুড়িকে পুজো করা হয়। বহু আজকে এই একবিংশ শতাব্দীতে বসেও কিন্তু এরকম বহু দৃষ্টান্ত আমাদের এই বিরাট ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। অর্থাৎ চেতন বা অচেতন যে আমরা কনসেপ্টে এলাম, তাতে সেগুলো যে সবই মানুষেরই গড়া। মানুষ চেতনের মধ্যেও ভগবান দেখতে পারে যদি চায়, মানে ভগবান বলে যদি কিছু থাকেন আর কি, আর অচেতনের মধ্যেও ভগবান দেখতে পারে যদি সেটাকেই তার মনে হয় পূজ্য বস্তু, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই ওই মানুষের এর মধ্যে তো আমি কোনো দোষ দেখি না। মানে যেমন ধরো একটা এত বড় গোলা আকাশের মধ্যে থেকে এখানে আসছে, সব কিছু মানে গরম করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে,
তাকে ভগবান বলে ভাবতেই পারি, আমি একটা সাংঘাতিক শক্তি ভাবতে পারি। এইবার তার মধ্যে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়েছে, এই সমস্ত আমরা আজকে জানি। কিন্তু এসব জানার আগে তো আমি ওটাকে ভগবান ভাববো, এর মধ্যে আমি কোনো দোষ দেখি না। মারাঙ্গুরু অত বড় একটা পাহাড়, তাকে আমি ডিঙোতে পারি না, তার সামনে আমাকে আত্মসমর্পণ করতে হয়, আমি তাকে মারাঙ্গুরু বলে পুজো করব। সেই মারাঙ্গুরু ছোট্ট মূর্তি বসিয়ে আমি সেটাকে ওটাকেই মারাঙ্গুরু বলে, মারাঙ্গুরু অত বড় মারাঙ্গুরুটাকে আমি বসিয়ে পুজো করতে পারি না, মারাঙ্গুরুকে আমি ওখানে পাথরের মধ্যে নিয়ে এসে পুজো করলাম। এর মধ্যে কিন্তু মানে দোষের কিছু নেই, এর মধ্যে দোষের কিছু নেই। প্রকৃতির যে পূজা মানুষ করে সেটা মানুষ নিজের যখন যতটা ব্যাখ্যা করতে পারে ততটা দিয়ে করে, তার মধ্যে মানে দোষের কিছু নেই। দোষ হচ্ছে অন্য জায়গায়, সেটা তো পরবর্তীকালে ও যেটা বললো সেগুলো আমি যাব, যে আমি ঈশ্বরের এজেন্ট, আমাকে পয়সা দাও তাহলে আমি তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবো, আমাকে পয়সা দিলে তুমি এইগুলো হচ্ছে খারাপ জায়গা, যেটাগুলোকে অধর্ম বলে। আচ্ছা, মানে আজকের আলোচনা যদি ওই যে ওটা ছেড়ে দিচ্ছি আমি, এইখানে আমি যেখানে আসছিলাম সেটাই আসি। সেটা হচ্ছে যে তুমি বলছো যে এখানে আমি এইখান থেকে কোথায় যাব, অ্যাক্সিলারেটিং ইউনিভার্সিটি ডিসকার্ড করলাম, এবং হয়তো আর কিছুদিনের মধ্যে ওটা আমার তত্ত্বটাই সঠিক বলে মনে হবে, কারণ অলরেডি দেখা যাচ্ছে যে আবার আগেকার বৈজ্ঞানিকরা যেটা বলছিলেন সেটাই হচ্ছে, ওটা বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চ হচ্ছে। এই শেষ পর্যায়ে আমি চলে যাচ্ছি, বিগ ক্রাঞ্চ যদি হয় এবং তারপরে যদি আবার একটা বিগ ব্যাং হয়, তাহলে এইটা যেটা ওই অ্যালান স্যান্ডেজ বা অন্যান্য বৈজ্ঞানিকরা যেটা বলেছেন যে পালসেটিং ফর্মে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা রয়েছে, তাহলে একটা খুব স্বাভাবিক কথা মাথার মধ্যে যেটা আমার এসছে, যেটা আমি ওখানে লিখেছি এবং সেটা আমি অঙ্ক দিয়েও দেখিয়েছি সব কিছু। তুমি বলছিলে অঙ্কগুলো বাদ দিয়ে যদি করা যায়, যাই হোক, এই ব্যাপারটা যদি হয় তাহলে অবশ্যই বিগ ব্যাং এর পরে যখন আবার এই বিগ ক্রাঞ্চের পরে যখন আবার বিগ ব্যাংটা হবে, একটা ক্রিটিক্যাল মাসে পৌঁছতেই হবে, যে তার ফলেও বিগ ব্যাং হবে। কারেক্ট। একটা ক্রিটিক্যাল মাস ছাড়া তো এটা হতে পারে না। সম্ভব না। একটা ক্রিটিক্যাল মাস সংকোচন হতে 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 একটা ক্রিটিক্যাল মাসে এসে পৌঁছবে, তখন আবার তার বিগ ব্যাংটা হবে। এটা ছাড়া তো সম্ভব না বিগ ব্যাং, কারণ ব্যাপারটা তো আর কেউ করছে না, স্পন্টেনিয়াসলি ব্যাপারটা হচ্ছে। তাহলে হলে একটা ক্রিটিক্যাল মাস পর্যন্ত পৌঁছলে ওটা হওয়া সম্ভব। যদি ক্রিটিক্যাল মাসে পৌঁছো, তাহলে এইবার আমি যুক্তিটা দেবো যে প্রত্যেকবার যদি ক্রিটিক্যাল মাসে পৌঁছানোর পরে বিগ ব্যাং হয়, তাহলে তার পরবর্তী ঘটনাগুলো সব একই রকম হবে। হয়তো এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হবে না, হয়তো এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা থাকবে না, কিন্তু ওরকমই হবে এবং এরকম ব্যাপারটা অতটা বড় হয়ে ফিরে আবার অতটা বড় হয়েই ফিরবে। তাহলে এইটা যদি এইখানে ঘটে, আমি মোটেই মানতে রাজি না। এইবার আমি যে আমার সনাতন মানে আমার ভারতবর্ষে এতে চলে যাব, যে সারা বিশ্বে এই ব্রহ্মাণ্ডটা তার মানে একটা পালসেটিং বস্তু। এইরকম পালসেটিং বস্তু অন্য জায়গায় হবে না, এটার কি কারণ? মানে আগে যেরকম আমরা গ্যালাক্সিকে, আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে একমাত্র গ্যালাক্সি ভাবতাম, এটা তো আবার সেরকমই একটা চিন্তা, অ্যানথ্রোপোসেন্ট্রিক চিন্তা হয়ে যাচ্ছে, যে মানুষকে আমরা এই গ্যালাক্সিটা এই ব্রহ্মাণ্ডটার মধ্যে থাকি বলে এই ব্রহ্মাণ্ডটাই একমাত্র এবং এই যতটা বেরিয়েছে তার বাইরে আর স্পেস। তুমি মাল্টিভার্সের কনসেপ্টে আসছি, যেটা এখন অনেকেই মনে করে যে একটা ইউনিভার্স আমরা যে বলি সেটা নয়, এরকম আরো কত ইউনিভার্স থাকতে পারে আমরা জানি না, তাই এরকম মানে থাকবেই। কারণ হচ্ছে ম্যাথমেটিক্যালি এরকম কখনোই সম্ভব নয়, বিশ্বে এইরকম জায়গাতেই রয়েছে, এই জায়গাটুকুতেই রয়েছে। সত্যি কথা। তাহলে কি আছে, আরো এরকম ইউনিভার্স আছে, এবং সেই ব্যাপারটা তাই যদি হয়, এবং সেই ব্যাপারটা তো যদি এরকম এই তাদের মোড অফ এক্সিস্টেন্স এটা হয় যে সংকোচন এবং প্রসারণ, তাহলে তাদেরও প্রত্যেকেরই এক্সপ্যানশনটা কিন্তু সেই ক্রিটিক্যাল মাস ধরে হতে হবে। হ্যাঁ, এবং তাহলে একটা জিনিস এবার যুক্তিতে এসো, যে ক্রিটিক্যাল মাস ধরে যদি প্রত্যেকটা এরকম ভাবে হয়, তাহলে প্রত্যেকটা একদম অলমোস্ট ইকুয়াল হতে হবে। ঠিক, অলমোস্ট ইকুয়াল। এরকম অলমোস্ট ইকুয়াল আমরা আমাদের পরিচিত জগতে কোথায় দেখি? পরিচিত জগতে দুটো পিঁপড়ে সমান নয়। তাহলে পরিচিত জগতে ছোট যেতে যেতে দেখো, চিন্তা করে দেখো, একদম ইকুয়াল যদি না হতো ইলেকট্রনগুলো, তাহলে কিন্তু এই কিছু তৈরি হতো না। একটা অত্যন্ত প্রেসাইজ ম্যাথমেটিক্যাল এতে কেমিক্যাল ইকুয়েশনগুলো তৈরি হয়, কেমিক্যাল কম্পাউন্ডগুলো তৈরি হয়। ইলেকট্রনগুলো যদি একটু এদিক ওদিক হতো তাহলে কিন্তু হতো না। অর্থাৎ সব ইলেকট্রন যে একই, প্রত্যেকটা ইলেকট্রন সমান, মানে চার্জ, গঠন সবকিছু সমান, না হলে এই জিনিসটা হতোই না। কেমিস্ট্রিটাই ভুল হতো, কেমিস্ট্রিটা সম্ভব ছিল না। খুব সত্যি কথা। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা, যেটা ব্রহ্মাণ্ড বলি আমরা, তাহলে আরো অন্যান্য ব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স, এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডকে আমি উপরের আরো বড় জগতে একটা ইলেকট্রন হিসেবে ভাবতে পারি, এক একটা ইলেকট্রন। এবং ঠিক সেই কারণেই এক একটা ইলেকট্রনকে আমি নিচের জগতে একটা ব্রহ্মাণ্ড বলে ভাবতে পারি। এবং ইলেকট্রনকে লেনিন বলেছিলেন, ইলেকট্রন ইজ অ্যাজ ইনডিভিজিবল অ্যাজ অ্যাটম। লেনিনের জগতে তখন শুধু অ্যাটম
ডিভাইড করা হয়েছে ইলেকট্রন, তখন আজকেও আমাদের এই ইলেকট্রন ডিভাইড, কিন্তু উনি এতটা সাহস দেখিয়েছিলেন যে ইলেকট্রনও কিন্তু একদিন অ্যাটমের মতোই ডিভিজিবল হবে। আচ্ছা, শেষে এসে তোমাকে বন্ধু হিসেবে একটা অনুরোধ করবো, যে তুমি যে দুটো বই লিখেছো সেটা তো সত্যি কথা হচ্ছে সর্বজনগ্রাহ্য হওয়া সম্ভব নয়। হয়তো যারা আমাদের মধ্যে শিক্ষিত উৎসাহী শ্রোতারা রয়েছেন তারা নিশ্চয়ই তোমার বই পড়ার চেষ্টা করবেন, অ্যামাজন থেকে অন্তত নতুন বইটা কিনবেন, এবং ইউটিউবে তোমার আলোচনা শোনার পরে তারপরে আরো হয়তো এই ধরনের আরো আলোচনা আমরা ভবিষ্যতেও করতে পারবো, বা অন্য কোনো বিজ্ঞানী বা অন্য কোনো মানুষ এই আলোচনা করতে পারেন, সেগুলো শুনে আরো এই বিষয়ে বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু খুব সাধারণের জন্য যদি তুমি খুব অল্প কথায় অঙ্কর ব্যাপারটা বাদ দিয়ে কিন্তু সহজ ছবি হলে সেটা দিতে পারো, যেটা সাধারণ মানুষ, অল্প শিক্ষিত মানুষও বুঝতে পারবে। যদি তুমি একটা প্রথম চেষ্টা হিসেবে একটা বাংলায় বই লেখো, আমার মনে হয় পশ্চিমবঙ্গের আজকে শিক্ষা ব্যবস্থার এরকম একটা অবস্থা যে ছেলেমেয়েরা ভাবতে শেখে না, তাদের ভাবতে শেখানোর জন্য যদি তুমি বাংলায় ধরো 30 থেকে 40 পাতা অল্প দৈর্ঘ্যের মধ্যে একটা ছোট করে বই লিখতে পারো অঙ্ক কম দিয়ে, তাহলে আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা ভীষণভাবে উপকৃত হবে। সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েরাও তোমার বই পড়ে নতুন ভাবনা চিন্তা। এইটা তো একটা, আমি তাহলে তোমায় অনুরোধ করবো, হ্যাঁ তুমি এখন রিটায়ার্ড, হ্যাঁ, তুমি এখনো রিটায়ার্ড বলতে ভুল, তুমি এখন সেটা যাই হোক, হ্যাঁ। কিন্তু আমার আসলে এই বইটা দ্বিতীয়বার লেখা, সেটা দ্বিতীয়বার আমার ছেলের বন্ধুরা ছেলে মিলে জোরজার করে লিখেছিল, তাও পারতাম না, করোনার কারণে লেখা হয়েছে এটা আসলে। করোনার সময় ডাক্তারি বন্ধ, ঠিক আছে, খুব কম ডাক্তারি, তখন এটা লিখতে পেরেছি। তো এই আমার এই এখন যে জীবন, তো এইটা যখন লেখা হয়েছিল প্রথমটা, তখন আমি সবে প্র্যাকটিস শুরু করেছি, তরুণ 33-32 বছর বয়স, সেই সময় আমার সম্ভব ছিল, হাতের সময় ছিল। এখন কিন্তু সত্যি সত্যি আমার পক্ষে আবার পুরো গুছিয়ে লেখাটা খুব মুশকিল, যদি আবার একটা করোনা না হয়। না, সেটা তো আমরা কিন্তু চাই। আমি এখানে বলছি, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি যে প্রথমত এই যে চিন্তা ভাবনাটা, যে তাই জন্য আমরা পডকাস্টটা একদম বাংলায় করলাম, কারণ আমাদের প্রত্যেকেরই মাতৃভাষাটা বাংলা, যে কথাগুলো বাংলায় প্রকাশ করা যায় মাতৃভাষা দিয়ে সেটা একরকম হয়, আর এটা ডকুমেন্টেড হয়ে গেল যে এটা বাংলা ভাষায় প্রথম রেকর্ড হয়েছিল এটা, তাহলে এখান থেকে এই সূত্রপাতটা হচ্ছে কথাগুলো। কিন্তু আজকে এআই যেখানে চলে এসছে, আর আমরা এটা নিয়ে এখানে আইআইটির রিসার্চ পার্কের মধ্যে এখানেই আমরা কাজকর্ম করছি, এটা কোনো ব্যাপারই নয়, বিরাট ইয়ে করতে লাগবে না, একদম দায়িত্ব নিয়ে বলছি। এই যে ভিডিওটা রেকর্ড হলো, আর এটার মধ্যে দিয়ে একদম এআইকে ব্যবহার করে শুধু বাংলা নয়, যত মানে 100-150 ভাষায় একদম কয়েক দিনের মধ্যে এটা মানে সেই জিনিসটা হয়ে যাবে। এটা এখন আর ওই প্রবলেমটা নেই, হয়ে যাবে। তার সামারি শুধু তোমাকে যেটা করতে হবে, এআই যেটা করে দিচ্ছে সেগুলোকে একবার রিভিউ করে নেওয়া, যে এটা ঠিক হলো কিনা, ও ঠিক বলছে কিনা, এইসব এগুলো সেগুলো আমরা দায়িত্ব নিয়ে করে দেবো। আর পারিজাত যেটা বললো যে ছোট ফর্মে করা, তুমি যদি একটু হেল্প করো তাহলে এটা আমি এটা নিতে পারি, উদ্যোগটা নিতে পারি, যে ছোট ফর্মে অঙ্ক বাদ দিয়ে শুধুমাত্র ওই বিষয়বস্তুগুলোকে প্যালেটেবল ফর্মে, কোনো বিজ্ঞানীর নাম দিতে হবে না, না না, এই গ্যামর স্টাইলে, গ্যামর যেভাবে লিখে, হ্যাঁ, কোনো বিজ্ঞানীর নাম দিতে হবে না, শুধুমাত্র খুব সহজ করে, যেখানে একেবারেই ছবিটা না দিলেই নয়, সেই ছবিটুকু দিয়ে মানুষের সাধারণের বোধগম্য করে তুমি একটা বই লেখার চেষ্টা করো। তুমি যদি পয়েন্টগুলো তৈরি করে দাও বা পরপর সিকোয়েন্সটা তৈরি করে দাও, তাহলে আমি তোমার বন্ধু হিসেবে ওইটুকু পরিশ্রম করতে রাজি আছি যে আমি বইয়ের খসড়াটা করে দেবো, তারপরে সেটা কারেক্ট করে তোমার নামে বইটাকে আগামী দিনে আমরা বের করার চেষ্টা করি। আমি বলতে চাইছি যে বইটা, এটার জন্য একটা টুল কিট তৈরি করা, হ্যাঁ, তার মধ্যে বইটা একটা অঙ্গ, এই যে রাইট, হ্যাঁ, এটার পোস্টার হবে, এটার হবে, এই সবটা করে এটা নিজস্ব ওয়েবসাইট হয়ে যাবে, এটা কোনো অ্যাপ হবে যেটা দিয়ে লোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবে। এই পুরো জিনিসটা করা সম্ভব এআই এর জগতে। আর আজকাল বেশি ইয়ে লাগে না, প্রচুর খরচা লাগে না, এটা একদম খালি তোমাদেরকে তোমাকে একবার রিভিউ করে দেখে নিতে হবে যে তুমি যা বলতে চাইছো সেটা ঠিক হচ্ছে কিনা। আর পারিজাতটা দেখে দেবে যে এটা মানুষের, মানে দুটো তো তুমি সহজবোধ্য, দুটো ডাইমেনশনের ব্যাপার হয়ে গেল। তুমি যেটা বলছো সেটা এই আমার আজকের পডকাস্টটাকেই অন্যান্য ভাষায় অনুবাদ করে এই সাহায্য করে, পডকাস্টের মধ্যে থেকে সারমর্ম বার করে সেটাকে একটা পোস্টার বানানো, পডকাস্টের মধ্যেই বই রয়েছে, পুরো ব্যাপারটা অ্যানালাইজ করে। এটা অন্য জায়গায় হয়ে গেল। আর পারিজাত যেটা বলছে যে ছোটদের বদ্ধ করে ওই করে, তুমি যে বলছো সময় নেই, বলছি এআই কে বলা হবে যে একটা 10 বছরের শিশু, সে যাতে বুঝতে পারে এটা, সেরকম করে দাও। সে বাংলায়
আর বাংলা ছাড়া আরো অন্য 100টা ভাষাতে। ভাষায় সেইটা করে দেবে, তোমাকে এতটা পর আমার জ্ঞান নেই। না না, ওটার জন্যই তো ও আছে। ঠিক আছে, হ্যাঁ। সেটা তোমাদের খালি দেখে নিতে হবে যে ওটা করলো সেটা ঠিক করলো কিনা। কারণ এআই এর এখনো পর্যন্ত একটা ওই হ্যালুসিনেট করার অভ্যেস আছে, ও অনেক কিছু হ্যালুসিনেট করে একদম বলে দেয় এমন ঠিক হয়েছে, কিন্তু সেটা না, আমরা দেখে দিলে সেইটা একটা। আর দ্বিতীয়টা যে মানে সকলের জন্য সহজ হয়েছে কিনা সেইটা পারি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি আজকে শেষ করতে পারি? আপনি একটু শেষ হ্যাঁ, কয়েকটি কথা বলে আচ্ছা, দিন। এই বইটা ওই সৌরভকে দেওয়া হয়নি, এই বইটা আমি সৌরভকে দিই। হ্যাঁ, হ্যাঁ, আর পারিজাত এই বইটা নিজেই কিনেছে, ওকে একটা দিয়েছিলাম, নিজেই একটা অ্যামাজন থেকে কিনেছে। ঠিক আছে, যাই হোক, দুটো কপি দুজনের কাছে থাকলো আপাতত। এইটা আজকের দিনটা এই জন্যে মানে শেষ তো হওয়ার কথা নয় এগুলো, আশা করি যে এই যে আমাদের একটা কথোপকথন হলো, একটা ডিসকাশন হলো, এর মধ্যে দিয়ে এটা একটা শুরুয়াত। এমনিতেই আমরা এই যে সিরিজটা করছি সত্যান্বেষী ডাক্তার, তার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সময় কত রকম বিষয় নিয়ে, এর আগে ভাষা নিয়ে কথা হয়েছে, এরপরে ওই চেতনার জীবন এই নিয়ে কথা হবে, আরো কত মাইক্রোওয়েভ ওভেন নিয়ে কথা হয়েছে আমাদের, তার মধ্যে আজকে একটা কসমোলজি। আপনারা বুঝতে পারছেন তো যে আমরা নিজের যে পরিচয়টা, আমি শুধু শেষে এটাই বলবো, আমরা কোনো রকমের নিজেদের পরিচয়টাকে দিয়ে এমন ভাবে নিজেরা লিমিটেড হয়ে যাই, নিজেদেরকেই মানে সংকীর্ণ। সবচেয়ে দুঃখের কথা সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, যেটা ও পারিজাত শিক্ষাবিদ এবং শিক্ষাবিদই বলা উচিত, ওকে ও সবচেয়ে ভালো জানে, যে আমাদের ভাবতে শেখানো হয় না আমাদের ছেলেদের মুখস্থ করতে শেখানো হয়, যন্ত্রের অংশ হিসেবে তৈরি করা হয়। এইটা কোনো মানে শিক্ষা ব্যবস্থা হতে পারে না। ছেলেদের নিজেদের ভাবতে শেখাতে হবে, প্রশ্ন করতে শেখাতে হবে, যে টিচার যা বলছেন তাকে প্রশ্ন করো, তাকে মেনে নিও না, প্রত্যেকটা জিনিস মেনে নিও না, এইগুলো প্রত্যেকটা জিনিসকে বুঝে তোমার মধ্যে যেটা সন্দেহ হচ্ছে সেই সন্দেহটা প্রকাশ করো। সন্দেহই কিন্তু বিজ্ঞান, মেনে নেওয়া হচ্ছে সেই ধর্মান্ধতা। ঠিক আছে, মেনে নেওয়া কোনো সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি হতে পারে না। সবসময় তুমি প্রশ্ন করো, নিজের মধ্যে নিজেকে প্রশ্ন করো, শিক্ষককে প্রশ্ন করো, যে বইটা পড়ছো তাকে প্রশ্ন করো যে সঠিক কিনা এটা। এইটাই হচ্ছে বিজ্ঞান শিক্ষার এবং শিক্ষার আসল উদ্দেশ্য। সবকিছু মেনে নেওয়া কিন্তু উদ্দেশ্য একদম মানে সত্যের অন্বেষণ না করাটা কিন্তু অধর্ম, আমি এই জায়গায় বলছি। মানে অধর্ম কি না বুঝলে আমরা ধর্ম বুঝতে পারবো না। সত্যের অন্বেষণ, সত্যান্বেষী না হওয়াটা কিন্তু অধর্মী হওয়ার একটা। তো সেই জন্য যারা এইটা বলছেন যে না না তুমি এইটা বলে দিয়েছি, এটাই মেনে নাও, এটাই শেষ কথা, আর সেটাকে যদি ধর্ম বলে প্রচার করা হয়, তা কিন্তু হতে পারে না। এটাই আমরা জেনেছি, আমাদের এই সভ্যতাটা দাঁড়িয়ে আছে তার উপর। আর যে কথাটা বলছিলাম যে সকলেই এইগুলোর মধ্যে দিয়ে যে নিজের যে আমরা একটা আইডেন্টিটি, নিজের একটা পরিচয় তৈরি করে নিই, যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি গীতকার, আমি ক্রিকেটার, এইগুলো নিশ্চয়ই হতে পারে, মানে মেনলি ওই কাজটা করে খাচ্ছি হয়তো, তার মানে এই নয় যে মানুষ হিসেবে আমরা ওইটুকুটাতেই সীমাবদ্ধ। এই মানুষটিকে দেখে যদি এই প্রেরণাটা যদি সকলে না পান, তাহলে আর কোথার থেকে পাবেন আমি জানি না। যে আমরা না আমার মনে হয় সেটা অনেকেই অলরেডি পেয়েছেন, এবং নিশ্চয়ই আগামী দিনে আরো অনেক কৌতূহল মানে জাগবে মানুষজনের মধ্যে, এবং ডক্টর নবারুণ ঘোষালের থ্রু দিয়ে আমরা আরো কিছু ভাবে আলোকদীপ্ত করতে পারবো মানুষ। আজকে আইআইটি খড়গপুরের রিসার্চ পার্ক, সেইখানে বসে এই কথা হচ্ছে, একজন ডাক্তার উনি এসছেন আর কসমোলজি নিয়ে কথা বলছেন, আর তার পেছনে রয়েছে। তো এই পুরো ব্যাপারটার সঙ্গে আপনারা যুক্ত হন। আমাদের ইচ্ছে এই যে সত্যান্বেষী ডাক্তার, এই যে ব্যাপারটা হচ্ছে, যেমন গল্প দাদুর আসর বলে আমাদের ছোটবেলায় একটা ব্যাপার হয়েছিল, সেটা একটা ক্লাবের মতন হয়ে গেছিলো, একটা মুভমেন্ট, একটা জন অভিযান, মানে পিপলস মুভমেন্ট। এইভাবে একটা পিপলস মুভমেন্ট, নট জাস্ট মানে বৈজ্ঞানিক হবার দিকে নয়, এই বিজ্ঞান নিয়ে আলোচনা করতে করতে কত ইতিহাসের কথা বলেছে নবারুণদা এখানে। তাহলে এই মানুষটা কি হিস্টোরিয়ান নাকি লিঙ্গুইস্ট? আবার আর.ডি. বর্মনের সুরে যত রকম আবল তাবলের যে কবিতাগুলো আছে, সেই নিয়ে সেই সুরে গান বেঁধে সেগুলো সব ইউটিউবে রেকর্ড করে তুলে দেওয়া আছে এই নবারুণদার গলায়। তাহলে এই মানুষটাকে কোথায় কোন গর্তে ফেলে আপনি বলে দেবেন ও এই ডাক্তার, নয় গায়ক, নয় বৈজ্ঞানিক? ঠিক সেই রকমভাবে নিজেদেরকেও এইভাবে দেখা। আর সত্যি এআইয়ের যে যুগ আসছে, তাতে ওই যে শিক্ষা ব্যবস্থার কথা এক্ষুনি বলছিল নবারুণদা,
ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে আটকে থাকলে কোথাও থাকবো না, আমরা কোথাও থাকবো না। কারণ নলেজ মানে শুধু জ্ঞানকে নিজের মধ্যে ভরা, সেটা এআই অনেক ভালো করে দেবে, আমরা তার কাছে কোথাও থাকবো না। যদি না আমরা তার থেকে অন্বেষণ করে বুঝে এআইকে কী শেখাবো না শেখাবো, এইটা ধরুন এআই এমন একটা ব্যাপার যে শিখতে খুব ভালো পারে, তাকে শেখানোর দায়িত্ব আমাদের যদি মানবের না হয়, তাহলে কিন্তু আমরা এক্সটিংক্ট হয়ে যাব ডাইনোসরের মধ্যে। ঠিক ঠিক। এতটা বলে তাহলে আজকের আজকে মতো হ্যাঁ ঠিক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে নাও শেষ করছি। নমস্কার। নমস্কার। সরি, চল উঠতে পারি তাহলে।